দেখো আমরা এখানে একটা সার্কিট ড্র করছি, এটাও একটা রেজোনেন্স সার্কিট, কিন্তু কিন্তু এটাতে দুটো ব্রাঞ্চ থাকবে। ঠিক আছে, দুটো ব্রাঞ্চ ওয়ালা একটা রেজোনেন্স সার্কিট আমরা ড্র করছি। তো এর ক্ষেত্রে ডাইনামিক ইম্পিডেন্স কত হচ্ছে সেটা আমরা দেখব। ঠিক আছে, একটা ব্রাঞ্চে কি আছে, একটা ব্রাঞ্চে তোমার রেজিস্টার আছে আর একটা ইন্ডাক্টর আছে। ঠিক আছে, একটা ইন্ডাক্টর আছে এরকম। আর একটা ব্রাঞ্চে কি আছে, আর একটা ব্রাঞ্চে কেবলমাত্র একটা ক্যাপাসিটার আছে। এটা কি সার্কিট হলো? এটাও একটা রেজোনেন্স সার্কিট হতে পারে, মানে এই সার্কিটেও রেজোনেন্স ঘটতে পারে। একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে রেজোনেন্স এই সার্কিটেও ঘটতে পারে। তোমরা এটা ক্যালকুলেট করে দেখতে পারো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কত আসছে। ঠিক আছে, সেটা আমি এখানে ক্যালকুলেট করছি না। আমি এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে ডাইনামিক ইম্পিডেন্সের ভ্যালুটা এরকম আসছে। ঠিক আছে, এটা ধরো একটা সার্কিট, একটা ব্রাঞ্চে আছে আর এবং এল সিরিজে আছে, আর একটা ব্রাঞ্চে হচ্ছে ক্যাপাসিটার একটা প্যারালালে কানেক্টেড আছে। এবার এখানে আমরা ধরে নিচ্ছি যে এই ব্রাঞ্চের যে কারেন্ট, এই কারেন্টটা, এটাকে আমরা সাপোজ I1 কারেন্ট ধরছি। আর এই কারেন্ট যেটা, এটাকে সাপোজ আমরা I2 কারেন্ট ধরছি। ঠিক আছে, আর একটা কারেন্ট আমাদের আছে এখানে, এখানে এই ব্রাঞ্চটা যেটা টোটাল কারেন্ট, সেটাকে আমরা সাপোজ I ধরছি। ঠিক আছে, আচ্ছা এবার বলো যে আমরা যদি এই এই ব্রাঞ্চ যেটা আছে, এই যে আমার রেজিস্টার আর ইন্ডাক্টর, এদেরকে নিয়ে এটা একটা ব্রাঞ্চ, তো এটা একটা ব্রাঞ্চ, আর এই ক্যাপাসিটরটা আর একটা ব্রাঞ্চ। এবার এই যে যে ব্রাঞ্চটায় আমার রেজিস্টার আর ইন্ডাক্টর আছে, ওই ব্রাঞ্চের আমরা টোটাল ইম্পিডেন্স যেটা, সেটাকে আমরা জেড ধরে নিচ্ছি। জেডটা কি, জেড ইজিক্যাল টু আমরা ধরে নিচ্ছি হচ্ছে এই ব্রাঞ্চ যেটা আছে আর আর এল মিলে সেই ব্রাঞ্চের টোটাল ইম্পিডেন্স। তাহলে জেড এর মান কত? আর প্লাস জে, কত, জে এক্সএল, যে এক্সেল। আর আর প্লাস এক্সেল। এটাই হচ্ছে জেড এর মান। ঠিক আছে, এবারে আমাকে বলো যে I1 সমান আমরা মান যদি লিখি, আমরা খালি ফেজর দিয়ে লিখবো না, কিন্তু আমরা মানটা ধরো লিখছি। I1 সমান আমরা কি লিখতে পারি মান হিসাবে যদি দেখি, অনলি ভি বাই জেড, এটা আমরা ধরতে পারি। I1 ভি, সমান ভি হ্যাঁ, বাই ভি জেড, বাই জেড। ভি বাই জেড এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা ধরো একটা ফেজর ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি। এখানে আমরা অ্যাপ্লাইড ভোল্টেজ যেটা আছে, অ্যাপ্লাইড ভোল্টেজটাকে আমরা ধরছি সাপোজ পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, কোন দিকে ধরলাম? পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর। এটা হলো আমার অ্যাপ্লাইড ভোল্টেজ, যেটাকে আমরা ভি ফেজার এটা দিয়ে রিপ্রেজেন্ট করছি। আচ্ছা এবারে বলো তো কোন দিকে আমাদের ক্যাপাসিটিভ কারেন্টটা কোন দিকে হবে, I2 কারেন্টটা কোন দিকে হবে? I2 যে কারেন্ট সেটা কোন দিকে হবে? ভি এর থেকে উপরে হবে না নিচে হবে? ক্লকওয়াইজ না অ্যান্টি তোর ক্লকওয়াইজ, কোন উপরের দিকে দিকে হবে? হবে। লিড করবে ওপরের দিকে। উপরের দিকে। আমরা ধরে নিলাম এইটা হলো আমাদের আইসি। ঠিক আছে, আমরা এটাকে আইসি ধরে নিলাম। হ্যাঁ, এই কারেন্টটাকে আইসি নয় I2, এখানে I2 লিখেছি তো I2ই ধরলাম। সাপোজ এটা হচ্ছে আমার I2 কারেন্ট, তার ফেজার। আচ্ছা বলো দেখি এই যে I1 কারেন্ট, সেই কারেন্টের ফেজারটা কোন দিকে হবে? সেই কারেন্টের ফেজারটা কোন দিকে হবে? এটা কি করবে? আর আর এক্সেল আছে, মানে জেড ইকুয়াল টু আর প্লাস জে এক্সেল আছে। ল্যাগ করবে। কতটা ল্যাগ করবে? 90 ডিগ্রি ল্যাগ করবে কি? 90 ডিগ্রি নয়, 90 ডিগ্রি থেকে কম। থিটা 90 ডিগ্রি থেকে মানে কম, থিটা বা ফাই। থিটা বা ফাই যেটা আমরা বলছি, ধরো এইরকম একটা অ্যাঙ্গেলে ল্যাগ করলো। ঠিক আছে, 90 ডিগ্রি কিন্তু হবে না, কারণ এখানে আরও আছে। শুধু শুধু এল থাকতো তাহলে হতো, কিন্তু যেহেতু আরও আছে তাহলে হবে না। তাহলে আমরা ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের I1 এর ফেজার। আমরা ধরে নিচ্ছি এটা হলো আমাদের I1 কারেন্টের ফেজার। ঠিক আছে, এবার আমরা কি বার করব? আমাদের যে আই কারেন্টটা, আই কারেন্ট সমান আমরা লিখতে পারি তো ফেজর হিসাবে, যদি আমরা দেখাই ব্যাপারটাকে, আমরা আই কারেন্টটাকে এরকম লিখতে পারি তো, আই ইজিক্যাল টু কি, আই ইজিক্যাল টু হচ্ছে আমাদের I1 ফেজার প্লাস I2 ফেজার। এটা তো আমরা লিখতেই পারি। যদি ফেজরের হিসাবে আমরা যোগ হিসাবে দেখাতে চাই, এটা হচ্ছে I1 এর ফেজারের সঙ্গে I2 ফেজারকে আমরা যুক্ত করব, তাই তো? সেটাকে আমরা আই বলি। তাহলে এখানে আমরা আইটা কি করে পাবো? এই ডায়াগ্রাম থেকে, ফেজর ডায়াগ্রাম থেকে আমাকে আইটা বার করতে গেলে কি করতে হবে বলো? I2 আর এই I1 এদের আমরা রেজাল্টেন্ট বার করব। ঠিক আছে, আর যখন আমরা রেজোনেন্স কন্ডিশন জানি, রেজোনেন্স কন্ডিশনের নেট কারেন্টটা কোন দিকে থাকে বলো তো? তো ভি এর দিকেই থাকবে। ভি এর দিকেই থাকবে, কোনো আমাদের ফেজ অ্যাঙ্গেল থাকবে না কারেন্টের সঙ্গে। তার মানে আমরা দুটো ফেজার, তাদের যদি আমাকে রেজাল্টেন্ট বার করতে হয়, ধরো আমি এখানে ডায়াগ্রামে দেখাচ্ছি খালি, এটা ধরো আমাদের একটা ফেজার আর এদিকে আরেকটা ফেজার, এদের যদি আমাকে রেজাল্টেন্ট বার করতে, আমরা কি করব? উপায়টা কি? দুটো ভেক্টরের এরকম যদি দেওয়া থাকতো, আমরা কি করতাম রেজাল্টেন্ট বার করতে গেলে? স্যার প্যারালালোগ্রাম যে প্যারালেলোগ্রাম একটা ড্র করতে হবে, সামান্তরিক একটা বানাতে হবে। তাহলে এর সমান্তরাল একটা সরলরেখা এদিকে টানবো, আবার এই যে লাইনটা তার সমান্তরাল একটা এখানে টানবো, দিয়ে সামান্তরিকের যে কর্ণ হবে
এই কর্ণটা এটাই হবে আমাদের কি, এটাই হবে রেজাল্টেন্ট। এই নীল দিয়ে দেখালাম যেটা, এইটা এটাই হবে আমাদের সামান্তরিকের যেটা কর্ণ, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি রেজাল্টেন্ট। তাহলে এখানেও ঠিক সেই নিয়মই ফলো করব। তাহলে এখানে একটা সামান্তরিক বানিয়ে ফেলবো, এরকম একটা সামান্তরিক বানিয়ে ফেললাম এবং এটাকে কমপ্লিট করলাম। ঠিক আছে, এই প্যারালেলোগ্রামটা কমপ্লিট করলাম। তাহলে রেজাল্টেন্টটা কোন দিকে থাকবে বললাম, যখন আমার রেজোনেন্স হবে তখন কোন দিকে থাকা উচিত? অবশ্যই আমার এই দিকেই থাকতে হবে, ভি এর দিকেই থাকতে হবে, তার মানে এইটাই হবে। ঠিক আছে, এইরকমই রেজাল্টেন্টটা আসবে রেজোনেন্স কন্ডিশনের জন্য বলছি। তাহলে এইটা হয়ে গেল আমাদের নেট কারেন্ট, যেটাকে আমরা আই ফেজার দিয়ে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, আই ফেজার দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করছি। তাহলে এবার আমাকে একটা জিনিস বলো, এই যে ডায়াগ্রাম, এখান থেকে আমরা ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা হলো থিটা ডিগ্রি। ঠিক আছে, এই যে আমার I1 কারেন্ট, যেটা আমার এই ভিটাকে ল্যাগ করে আছে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরে নিচ্ছি। সাপোজ এটা হলো আমাদের থিটা। তাহলে একটা জিনিস আমরা বলতে পারি এই ডায়াগ্রাম থেকে, কি বলতে পারি বলো দেখি? আই এর সঙ্গে I1 এর রিলেশন আমরা কি বলতে পারি? আমার এইটা হচ্ছে I1, সবুজটা দিয়ে দেখিয়েছি। তাহলে তার এক্স I1 সমান I cos থিটা। ঠিক, I1 না, ভুল বললে না, সেটা কিন্তু ঠিক বললে না তুমি। I1 সমান I cos থিটা নয়। কারণ কি, সমকোণ কোনটা? সমকোণ তো এইটা, এটা তো 90 ডিগ্রি না। তাহলে তুমি কি করে বলতে পারো I1 সমান I cos থিটা? স্যার sin থিটা হবে। না, I সমান, তুমি দেখো এই যে ত্রিভুজ, এটা একটা ত্রিভুজের মতো হচ্ছে তো, এই জিনিসটা তো একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ তো নিচে, এই জিনিসটা যদি একটা ত্রিভুজ হয় তার সমকোণ কোনটা? এইটা, এইটা তো সমকোণ। তাহলে সমকোণের সাপেক্ষে যদি আমরা দেখি এখান থেকে বলো দেখি cos থিটা সমান কত? cos থিটা সমান আমরা কি দেখতে পাচ্ছি? তো cos থিটা সমান I বাই I1। I বাই I1, ভূমি বাই অতিভুজ, I বাই I1। তাহলে আমরা কি পেলাম এখান থেকে? আমি মানটা লিখছি খালি, হ্যাঁ, ফেজর লিখতে গেলে আমরা হবে না এখানে। cos থিটা যখন, আমরা শুধু মানটাকেই লিখবো। তাহলে I সমান I1 কত? cos থিটা। I সমান হচ্ছে I1 cos থিটা। ঠিক আছে, I1 ইন্টু cos থিটা, এটা আমরা দেখতে পেলাম। আচ্ছা, এবারে দেখো I সমান আমরা কি জানি? I সমান আমরা লিখতে পারি হচ্ছে I1 cos থিটা। তো I1 সমান আমরা অলরেডি একটা ভ্যালু জানি, I1 সমান কত? V বাই জেড। জানি তো, এটা আগেই আমরা পেয়েছি। I1 সমান কত? V বাই জেড। তাহলে I1 এর জায়গায় কি বসাবো? V বাই জেড বসাবো। ঠিক আছে, আর একটা জিনিস বলো, এই যে আমার ইম্পিডেন্সটা, এই ব্রাঞ্চের আমার ইম্পিডেন্স কত আছে? জেড আছে, জেড। ঠিক আছে, জেড সমান আমরা কত পেয়েছি? আর প্লাস জে এক্সএল। তাহলে এর যদি আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা একটু দেখি, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা কিরকম? এইরকম, এদিকে আর, এদিকে হচ্ছে এক্সএল, আর এটা হচ্ছে আমাদের জেড। তাই তো, এটা হচ্ছে কি ট্রায়াঙ্গেল? এটাকে কি ট্রায়াঙ্গেল বলে? এটাকে বলে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। কোন ব্রাঞ্চের জন্য আঁকলাম? যেটাতে আমার আর আর এল আছে, সেই ব্রাঞ্চের জন্য আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা ড্র করলাম। তাহলে সেই ট্রায়াঙ্গেল থেকে আমরা কিছু ডেটা পাচ্ছি। এই ট্রায়াঙ্গেল থেকে আমরা কি ডেটা পাচ্ছি? এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা বলো, এই অ্যাঙ্গেলটা কত হবে? যদি আমরা, সেইটা থিটা। হ্যাঁ, এইটা যদি থিটা হয় তাহলে ওটাও থিটাই হবে, এটাও থিটাই হবে। এবং আমরা এই দিক বরাবর কি দেখাবো? এই দিক বরাবর আমরা আর দেখাবো, আর এদিক বরাবর আমরা এক্সএল দেখাবো, আর এদিক বরাবর আমরা জেড দেখাবো। ঠিক আছে, এদিক বরাবর আমরা জেড দেখাবো। এবার আমাকে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে বলো যে আমার cos থিটা সমান কত? ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে আমরা cos থিটা সমান কত পাচ্ছি? cos থিটা মানে R বাই Z। cos থিটা সমান হচ্ছে আর বাই জেড, আর বাই জেড। এটা আমরা এই ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে পাচ্ছি। এবার এই যে cos থিটার আমরা মানটা পেলাম আর বাই জেড, সেটাকে আমরা এখানে বসিয়ে দেবো। এখানে আমাদের একটা cos থিটা আছে না, তাহলে এর জায়গাতে আমরা আর বাই জেড বসিয়ে দিলাম। তাহলে আলটিমেটলি জিনিসটা আমার কেমন হলো? I সমান VR বাই জেড স্কোয়ার, VR ডিভাইডেড বাই হয়ে গেল আমাদের জেড স্কোয়ার। এটা হলো কি? এটা হলো I এর মানটা। ঠিক আছে, I এর মানটা এরকম ভাবে আমরা পেয়ে গেলাম। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে ফেজর ডায়াগ্রাম, এখান থেকে আমরা আরেকটা জিনিস রিলেট করতে পারি, সেটা হচ্ছে I2। দেখো, আমার I1 এর এই বরাবর কম্পোনেন্টটা থেকে গেছে, তার মানে কি এই I1 তার একটা সাইন কম্পোনেন্টও তো আছে। এই I1 যেটা আমার এই দিকে দেখিয়েছি, তার তো একটা সাইন কম্পোনেন্টও আছে। কস কম্পোনেন্টটা তো এই দিকে থাকলো,
সাইন কম্পোনেন্টটা কোন দিকে থাকবে? এই দিকে থাকবে, তাই না? এটা কত হবে বলো দেখি? এটা যদি আমার আই কস থিটা হয় তাহলে এই কম্পোনেন্টটা কত? I1 এটা sin theta। এটা হচ্ছে I1 সাইন থিটা, I1 সাইন থিটা, ঠিক আছে? এবং যেহেতু এটা রেজোনেন্স কন্ডিশনে কি কোনো রিয়াক্টিভ কম্পোনেন্ট থাকবে? মানে আমার এই যে ওয়াই অ্যাক্সিস থাকবে না স্যার। এটা বরাবর কোনো নেট রিয়াক্টিভ কম্পোনেন্ট কিন্তু থাকবে না। তার মানে আমার I2 যেটা আছে তার সঙ্গে আমার I1 সাইন থিটা অবশ্যই সমান হতে হবে। তাহলে এই দুটোকে আমরা সমান করে দেবো। সমান করে দিলে কি হবে? আমরা খালি মানগুলো লিখবো, ঠিক আছে? আমরা এখানে ফেজর ওয়াইজ লিখবো না, মানটাকে সমান করব। তাহলে I2 যা মান সেটাকে আমরা শুধু I2 লিখছি। I2 সমান আমার কত হচ্ছে? I1 ইন্টু কত? সাইন থিটা, I1 ইন্টু সাইন থিটা। আচ্ছা, এবার আমাকে বলো দেখি I2 সমান আমরা কি মান লিখতে পারি? এই এমনি নর্মাল এই ডায়াগ্রাম থেকে আমরা I2 সমান কত লিখতে পারি? এই যে ডায়াগ্রাম আছে আমার, এখান থেকে I2 তো এই ব্রাঞ্চের কারেন্ট, এই ব্রাঞ্চের কারেন্ট আর এই ব্রাঞ্চের অ্যাক্রসে ভোল্টেজ কত? এই ব্রাঞ্চের অ্যাক্রসে ভোল্টেজ কত? ভি ভোল্টেজ। আর এখানে আমার এই রিঅ্যাকটেন্স কত আছে বা ইম্পিডেন্স কত আছে? জে মাইনাস ইন্টু জে এক্সি, মাইনাস জে এক্সি, তাই তো এই ব্রাঞ্চের ইম্পিডেন্সটা। তাহলে এই ব্রাঞ্চে যে কারেন্টটা আসবে সেটা যদি আমাকে মান লিখতে বলে শুধু, আমরা লিখতে পারি ভি বাই এক্স সি, ঠিক কিনা বলো? এই যে আমার আচ্ছা ঠিক, এটা হচ্ছে ক্যাপাসিটার আছে খালি, আর তো কিছু নেই। আর এর অ্যাক্রসে ভোল্টেজ আমার ভি আছে। তাহলে এই ব্রাঞ্চ দিয়ে কতটা কারেন্ট আসতে পারে? এই ব্রাঞ্চ দিয়ে আমার কতটা কারেন্ট আসতে পারে? ভি বাই এক্স সি, সেটাই আসতে পারে। তাহলে I2 সমান আমরা লিখতেই পারি এটা হচ্ছে আমার ভি বাই এক্স সি, ঠিক আছে? ভি বাই এক্স সি। অন্যদিকে I1 সমান অলরেডি আমরা কত পেয়েছি? I1 সমান আমরা এটা পেয়ে রেখেছি অলরেডি, ভি বাই জেড, এটা আমরা জানি। তাহলে I1 এর জায়গায় আমরা কি বসাবো? ভি বাই জেড বসাবো, ঠিক আছে? আর সাইন থিটা সমান আমরা এই ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে কত পাচ্ছি? এই ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে সাইন থিটা সমান কত লিখতে পারি বলো? বলো, সাইন থিটা সমান XL by Z। সাইন থিটা সমান আমরা লিখতে পারি এক্সএল বাই জেড, এক্সএল বাই জেড। তাহলে সেই সাইন থিটার মানটা এখানে বসাবো, এক্সএল বাই জেড। এবারে কি হচ্ছে দেখো, ব্যাপারটা যেটা হচ্ছে এই ইকুয়েশনটা লেখার ফলে এইদিকে ভি আর এদিকের ভি কেটে যাচ্ছে, এবং এদিকে নিচে কি পড়ে থাকছে? জেড ইন্টু জেড, মানে হচ্ছে কি জেড স্কোয়ার। তার মানে আমরা লিখতে পারি জেড স্কোয়ার সমান কত? জেড স্কোয়ার সমান হচ্ছে XL into XC। এক্সসি ইন্টু এক্সএল বা এক্সএল ইন্টু এক্সসি, ঠিক আছে? এবার এক্সএল এর মান কত হয় বলো দেখি রেজোনেন্স কন্ডিশনে? অ্যাট রেজোনেন্স আমরা ধরো রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটাকে ওমেগা জিরো ধরছি, মানে তার কোরেসপন্ডিং অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি তো F0 হয়, তার কোরেসপন্ডিং অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা সেটাকে আমরা ওমেগা জিরো ধরছি। তাহলে আমরা যদি ওমেগা জিরো ধরি তাহলে জেড স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? এক্সির পরিবর্তে আমরা লিখবো ওমেগা জিরো ইন্টু এল, তাই তো? ওমেগা জিরো ইন্টু এল লিখবো। আর ওমেগা সি এক্সি এর পরিবর্তে আমরা কি লিখবো? 1 বাই ওমেগা জিরো, ওমেগা জিরো ইন্টু সি। তাহলে এখানে কি হচ্ছে? এই ইকুয়েশন লেখার ফলে আমার এই ওমেগা জিরো আর এই ওমেগা জিরো কেটে যাচ্ছে, উপরে কে থাকছে? উপরে এল আর নিচে সি, এল বাই সি। তাহলে জেড স্কোয়ার সমান দাঁড়াচ্ছে এল বাই সি। মানে এটা আমরা আলটিমেটলি পেলাম যে জেড স্কোয়ার সমান হচ্ছে কত? এল বাই সি, এটা পেলাম, ঠিক আছে? অন্যদিকে আমরা অলরেডি যেটা এই 1 নাম্বার ইকুয়েশন, যদি আমরা এটাকে 1 নাম্বার ইকুয়েশন ধরি তাহলে 1 নাম্বার ইকুয়েশন থেকে কি পেয়েছি? I ইজ ইকাল টু ভিআর বাই জেড স্কোয়ার, এটা আমরা পেয়েছি I ইজ ইকাল টু ভিআর বাই জেড স্কোয়ার। তাহলে I 1 নাম্বার সমীকরণ থেকে যেটা আমরা পেয়েছিলাম অলরেডি I ইজ ইকাল টু ভি ইন্টু আর বাই জেড স্কোয়ার, এখান থেকে আমরা জেড স্কোয়ারের জায়গায় কি বসিয়ে দেবো? এবার এল বাই সি বসিয়ে দেবো। জেড স্কোয়ারের জায়গায় আমরা এল বাই সি বসিয়ে দেবো, ভি আর ডিভাইডেড বাই এল বাই সি, ঠিক আছে? এটাকে যদি আমরা একটু অ্যারেঞ্জ করে লিখি তাহলে এরকম হবে, ভিটাকে আমরা খালি উপরে রাখলাম, নিচে আমরা আরটাকে নিয়ে চলে এলাম। নিচে আর মানে কি? আর এই এর সঙ্গে গুণ হয়ে যাবে, এল বাই আর সি। এরকম ভাবে লেখা যায় এটাকে, বলো? এরকম লেখাই যায়, কোনো অসুবিধা নেই। তার মানে আমরা আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি I ইজ ইকাল টু হচ্ছে সাম ভোল্টেজ ভি ডিভাইডেড বাই এল বাই আর সি, ঠিক আছে? এখানে আইটা কি ছিল? আইটা হচ্ছে আমাদের নেট কারেন্টটা, টোটাল কারেন্ট যেটা, এই কারেন্টটা। আর ভিটা কি ছিল? অ্যাপ্লাইড ভোল্টেজটা। তাহলে ভি বাই আই সেটাকে আমরা কি বলি? ভি বাই আইটাকে আমরা কি বলি বলো? ভি বাই আই জিনিসটাকে আমরা বলি
আমরা যদি জেড ভি বাই আই এই ফর্মে বলি, যদি আমরা ভি বাই আই কে আমরা জেড বলি, আর এখানে জেডটাকে আমরা বলবো হচ্ছে ডাইনামিক রেজিস্ট্যান্স। ঠিক আছে, এটাকে আমরা জেড ডি নাম দিচ্ছি বিকজ দিস ইজ ডাইনামিক, এবং এটা হচ্ছে ভ্যারি করে ফ্রিকোয়েন্সির সাথে সাথে, সেই জন্য এটাকে ডাইনামিক বলছি। তাহলে জেড ডি ভি বাই আই সমান জেড ডি ইজ ইকাল টু কত দাঁড়াচ্ছে, এল বাই আর সি। ঠিক আছে, এল বাই আর সি। তো এই ধরনের যে সার্কিট, যেটা আমাদের একটা ব্রাঞ্চে আর এবং এল সিরিজে থাকছে এবং অন্য একটা ব্রাঞ্চে ক্যাপাসিটার আমার প্যারালালে থাকছে, সেই ধরনের সার্কিটের ক্ষেত্রে আমাদের ডাইনামিক রেজিস্ট্যান্স যেটা জেড ডি, সেটার মান এল বাই আর সি আসছে। সো সেই কারণে এটা এখানে লিখেছে। ঠিক আছে, ডাইনামিক রেজিস্ট্যান্স যেটা, এটাকে এখানে এই কারণেই লিখেছে। বুঝা গেল ডাইনামিক রেজিস্ট্যান্সের এল বাই আর সিটা কি করে এসছে? স্যার, হ্যাঁ, কোয়েশ্চেনে যদি না বলা থাকে যে আর এল একসাথে সিরিজে আছে আর সি তার সাথে প্যারালাল আছে, তাহলে তো অন্য অন্য বেড়ে যাবে। হ্যাঁ, অন্য বেরিয়ে যাবে। তো এইটা হচ্ছে স্পেশাল, তোমাদেরকে বলেই দেবে। যদি যদি বলে ডাইনামিক রেজিস্ট্যান্স বার করতে, তাহলে দেখবে বলেই দেবে যে ওয়ান ব্রাঞ্চে আর এল আছে আর একটা ব্রাঞ্চে সি আছে। এই ধরনের সার্কিটের ক্ষেত্রেই মানে এই ডাইনামিক রেজিস্ট্যান্সের এই টার্মটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, আদারওয়াইজ হবে না। এবং এই জন্য অন্য ব্রাঞ্চ হলে অন্য হয়ে যাবে তো, হ্যাঁ, মানে অন্য যদি হয়ে যাবে তো। হ্যাঁ। তোমার দেখো না, আরএলসি যদি প্যারালাল সবকটাই থাকতো তখন কত আসছিল? আগের দিনই তো দেখলাম ম্যাক্সিমাম ভ্যালুটা কত আসছিল, কিন্তু আর আসছিল তখন। শুধু ম্যাক্সিমাম ভ্যালুটা আর আসছিল। তাহলে মানে এটা ভ্যারি করছে। ঠিক আছে, তো আমরা এই চ্যাপ্টারটা অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি। তোমরা আরো কিছু নিউমেরিক্যাল প্রবলেম স্যার আর প্র্যাকটিস একটা করবে। হুম, প্রবলেমে, আগের দিনে প্রবলেমে একটা করিয়েছিলেন অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেট করতে বলেছিল, তাহলে স্যার অ্যাভারেজ পাওয়ার বললে কি অ্যাভারেজ ভিআই কস ভোল্টেজ পাই, বা, হ্যাঁ ওইটা এভারেজ কস ভিআই পাই। কস পাই, হ্যাঁ স্যার ওটা বুঝেছি, কিন্তু ভি ভি এর মানটাও অ্যাভারেজ বা এর মানটা অ্যাভারেজ কিছু বার করতে হবে না তো, মানে অ্যাভারেজ শুধু না না ভিআই? না 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 না, ভি আর এম এস ইন্টু আই আর এম এস ইন্টু কস থিটা। হ্যাঁ, হুম, বলো। অ্যাভারেজ না অ্যাপারেন্ট? অ্যাভারেজও ছিল, অ্যাভারেজ অ্যাভারেজ ছিল, কথাটা ইউজ, অ্যাভারেজ হ্যাঁ অ্যাপারেন্ট এক জায়গায় ছিল, সেটা আলাদা, কিন্তু অ্যাভারেজ কথাটাও আরেক জায়গায় ইউজ করা, মানে আরেকটা আগের প্রবলেমটা অ্যাভারেজ কথাটা ছিল। ঠিক আছে, অ্যাভারেজ মানে অ্যাকচুয়ালি ওখানে অ্যাক্টিভ পাওয়ারটাই জানতে চেয়েছিল আর কি। ঠিক আছে, আর স্যার আরেকটা কোশ্চেন ছিল যে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে যদি জেড জানতে চাই, তাহলে স্যার ভি বাই আই করেও তো হবে? মানে একটা তো হয় মানে নিজে পিডিএফটা দিয়েছিলেন, ওখানে দিয়েছিল জেড ইজ ইকাল টু 1/রুট হ্যাঁ হ্যাঁ, ওভার ওয়ান যেভাবে বাই করবে আর। যেভাবে করবে তোমার যেটা সুবিধা সেই রকম ভাবেই করবে। ঠিক আছে, এবার প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা ওই রকম ভাবে সুবিধা পাচ্ছি অ্যাডমিটেন্স দিয়ে বার করলে, আমার ওটা সুবিধাজনক মনে হয়। এবার তোমার যদি ইম্পিডেন্স দিয়ে করলে সুবিধাজনক মনে হয়, সেটাও করতে পারো, অ্যান্সার সেম আসবে কিন্তু প্রসেসে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এবার আমরা শুরু করব এর পরের যে চ্যাপ্টারটা ছিল। আচ্ছা, তবে এখানে কি বলেছে, এই ইউনিট 3 যেটা আছে তোমাদের সিলেবাসে, ইউনিট 3-তে বলছে প্রিন্সিপাল অফ সার্কিট অ্যানালিসিস, এসি অ্যান্ড ডিসি সার্কিটস। ঠিক আছে, এসি অথবা ডিসি যে ধরনেরই সার্কিট দেওয়া হোক না কেন, সেগুলোকে আমাদেরকে অ্যানালিসিস করতে হবে। এবং সেই অ্যানালিসিস গুলো আমরা কিসের মাধ্যমে করব? আমরা মেশ অ্যানালিসিস, ঠিক আছে, মেশ অ্যানালিসিসের মাধ্যমে করতে পারি, অথবা আমরা কি পদ্ধতিতে করতে পারি না, নোড অ্যানালিসিস উইথ কারেন্ট অ্যান্ড ভোল্টেজ সোর্স। যে কোনো পদ্ধতিতে এটা করা যেতে পারে। ঠিক আছে, তো দেখো এখানে আমরা দেখবো মেনলি যেগুলো আমাদের অবজেক্টিভ, সেগুলো হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ দ্য নোড অ্যানালিসিস বা নোডাল অ্যানালিসিস, নেক্সট হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ দ্য মেশ অ্যানালিসিস, এবং তারপরে সুপার নোড এবং সুপার মেশ, এই দুটো কনসেপ্ট আছে। এই দুটো কনসেপ্টকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি সেটাও দেখা হবে।
দেখো প্রথমে আমরা চলে আসবো নোড অ্যানালিসিস। নোড অ্যানালিসিসে চলে আসবো। এখানে কি বলছে, এরকম ধরো একটা সার্কিট দেওয়া আছে, ঠিক আছে, এরকম ধরো একটা সার্কিট দেওয়া আছে। তা এই সার্কিট থেকে তোমরা কি ডাইরেক্ট ভি বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে তোমরা কি কারেন্টটা বার করতে পারবে? মানে এই ধরনের যে সার্কিট, এখানে তো না তোমার সিরিজে আছে না প্যারালালে আছে, এরকম তো কিছু নয়। যে যদি কিছু সার্কিট এরকম থাকতো, ধরো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, এরকম একটা ভোল্টেজ সোর্স আছে, দিয়ে ধরো এরকম বলেছে, এরকম একটা সার্কিট বলে দিয়েছে, ঠিক আছে, এরকম ধরো একটা সার্কিট বলেছে। তো এই সার্কিটের ক্ষেত্রে আমরা কি কারেন্ট বার করতে পারবো? এই সার্কিটে যদি আমাকে বলে যে একটা এখানে একটা ভোল্টেজ আছে এবং এই সব রেজিস্ট্যান্সের মান ধরো দেওয়া আছে, সাপোজ সবগুলোই আর দেওয়া আছে কথার কথা, ঠিক আছে। তো যদি বলে যে এই সার্কিটের মধ্যে নেট কারেন্ট কত এবং প্রত্যেকটি ব্রাঞ্চেরই বা কারেন্ট কত, এখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে এবং প্রত্যেকটা ব্রাঞ্চে কত কারেন্ট আছে, বা এইখানে কত কারেন্ট যাচ্ছে, এইখানে কত কারেন্ট যাচ্ছে, এইখানে কত কারেন্ট যাচ্ছে, সব আমরা বার করতে পারবো? তো করা যাবে এ ধরনের সার্কিটে? স্যার এটা অনেকটা যেতে পারে স্যার। দেখো এই ধরনের, আমি এখানে ধরো এখানে এসি সোর্স না দিয়ে তোমাদের কনভেনিয়েন্সের জন্য সাপোজ এখানে আমরা একটা ডিসি ব্যাটারি লাগিয়ে দিই, সাপোজ আমরা এখানে একটা ব্যাটারি দিয়েছি, তাহলে আমরা কি কারেন্টটা বার করতে গেলে আমাদের কোনো অ্যানালিসিসের দরকার আছে কি? এ ধরনের সার্কিট দিয়ে দিলে কোনো অ্যানালিসিসের না দরকার স্যার, নেই। আমরা কি করব, জাস্ট সিম্পলি আমরা এই হ্যাঁ আর 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 এর দেখতে পাচ্ছি ইকুইভ্যালেন্ট বার করব। প্যারালালে আছে। এই আর 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 এর ইকুইভ্যালেন্ট বার করব, কত প্যারালাল হয় বলো, করে দেখো এটা কত হচ্ছে। R/2। এটা হচ্ছে তোমার ধরো ভি আছে এখানে, এখানে ধরো ভি আছে, আর ওইটা হচ্ছে ধরো ভি বাই, এটা হচ্ছে R/2, এটা হয়ে গেল আমার R/2, আর এটা আমার আরই আছে অ্যাজ ইট ইজ, আর এখানে আমার R/2 হয়ে যাবে, এটা আর একটা R/2, ঠিক আছে। তার মানে আর টোটাল স্যার 2R। আর 2R হচ্ছে, হ্যাঁ। এটা হয়ে যাবে মানে সিম্পলি 2R, মানে টোটাল রেজিস্ট্যান্সটা 2R হয়ে যাচ্ছে। তাহলে এখানে কারেন্ট কত হবে? V/2R। V/2R কারেন্টটা I ইজিক্যাল টু আমরা লিখে দিতে পারবো V/2R। এটার জন্য আমাদের আর কোনো লুপ অ্যানালিসিস বা মেশ অ্যানালিসিস এসবের কোনো প্রয়োজনীয়তা পড়লো না, কারণ এই সার্কিটটা খুব সিম্পল সার্কিট এবং আমরা একে সহজেই অ্যানালিসিস করে ফেলতে পারছি, ঠিক আছে। কিন্তু সবসময় তো এরকম হবে না। যেমন ধরো এখানে একটা সার্কিট এখানে দিয়েছে, এ ধরনের সার্কিটের ক্ষেত্রে আমরা কিভাবে করবো? এ কি ইকুইভ্যালেন্ট করে বার করতে পারবে? ওরকম যে পদ্ধতিটা আগে দেখানো হলো সেই পদ্ধতিতে কি এটা করা সম্ভব? স্যার দেখো এই হবে, কিন্তু সার্কিটটা হয়তো জটিল না হবে স্যার, প্রচুর। না স্যার হবে না, জটিল হয়ে যাবে। হবে না, এই ধরনের সার্কিটে করতে পারবে না ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে, ঠিক আছে। তার মানে কি, তাহলে এই ধরনের সার্কিটকে আমরা সিরিজ রেজিস্ট্যান্স আর প্যারালাল রেজিস্ট্যান্সকে কম্বাইন করে করতে পারবো না, এবং প্রত্যেকটা ব্রাঞ্চে কত কারেন্ট আছে, এই মেন কারেন্টই বা কত, সেগুলো আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো না। তাহলে এই ধরনের প্রবলেমকে সলভ করবার জন্য আমাদেরকে কি লাগবে? এই ধরনের প্রবলেমকে সলভ করবার জন্য আমাদেরকে নোড অ্যানালিসিস ব্যবহার করতে হবে, ঠিক আছে। নোড মানে কি? যেখানে হচ্ছে দুই বা ততোধিক এলিমেন্টস এক জায়গায় যুক্ত হয়ে আছে, ঠিক আছে। একটা সার্কিটের মধ্যে দুই বা দুইয়ের বেশি এলিমেন্ট যদি এক জায়গায় যুক্ত থাকে, তাকে আমরা কি বলবো? নোড বলবো। তাহলে বলে দেখি এই সার্কিটের মধ্যে নোড কতগুলো আছে? এই যে সার্কিটটা, আমি এটাকে কপি করি, বলো এখানে দুই বা দুইয়ের বেশি এলিমেন্ট কোন কোন জায়গাগুলোতে যুক্ত আছে? এলিমেন্ট মানে ভোল্টেজ সোর্স হতে পারে, কারেন্ট রেজিস্টার হতে পারে, কারেন্ট সোর্স হতে পারে, এনিথিং, স্যার ঠিক 4টে আছে। রয়েছে, একটা রেফারেন্স নোড। দেখো এখানে 4টে নোড আছে, এই একটা নোড, এখানে কি আর কি কি যুক্ত আছে? ভি যুক্ত আছে, R2 যুক্ত আছে এবং R1 যুক্ত আছে, তাহলে এটা একটা নোড হয়ে গেল। দেখো এখানে আমার কি আছে, এইখানটায় R2 যুক্ত আছে, R3 যুক্ত আছে এবং R4 যুক্ত আছে, তাহলে এটাও একটা নোড হয়ে গেল। আবার এখানে যে গোল করা আছে এটাও কি, এখানে আমার R3 যুক্ত আছে, R5 যুক্ত আছে এবং R1 যুক্ত আছে, তাহলে এটাও একটা নোড হয়ে গেল। অন্যদিকে নিচেও দেখতে পাচ্ছি এই যে ভি ব্যাটারি, তার হচ্ছে নিচের দিকের যে নেগেটিভ টার্মিনাল সেটা যুক্ত আছে, অন্যদিকে R4 এর একটা টার্মিনাল যুক্ত আছে এবং R5 এর একটা টার্মিনালও যুক্ত আছে, তার মানে এটাও একটা নোড হয়ে গেল। তার মানে টোটাল আমাদের যে সার্কিটটা আছে, এই সার্কিটের মধ্যে 4খানা 4 নাম্বারস নোড, ঠিক আছে, 4n আমি লিখে দিলাম, 4টে নোড আছে। এবার এই নোডগুলোকে আমরা কি অ্যানালিসিস করব? না নোড ভোল্টেজ অ্যানালিসিস করব, মানে নোডগুলোতে কিছু ভোল্টেজ থাকবে অবশ্যই,
এই যে নোডগুলো আছে এদের তো এইখানে কিছু ভোল্টেজ আছে, এখানেও কিছু সার্টেন ভোল্টেজ আছে, এখানেও কিছু ভোল্টেজ আছে, এখানেও কিছু ভোল্টেজ আছে, এগুলোকে আমরা সার্কিট অ্যানালিসিস করে বার করব। ঠিক আছে, তাই নোড অ্যানালিসিসের পদ্ধতিটা কি? পদ্ধতিটা হচ্ছে যে ফার্স্টে আমাদেরকে কি করতে হবে, দেখো এটা আমাদের সার্কিটটা আছে, তাহলে প্রথমে কি করবে, ফার্স্ট সিলেক্ট ওয়ান অফ দ্য নোড অ্যাজ রেফারেন্স নোড, একটা নোডকে আমাকে রেফারেন্স নোড হিসাবে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, এইটা হলো রেফারেন্স নোড, এবং আমরা এখানে কি ধরে নিচ্ছি, রেফারেন্স নোডের এখানে এটা হচ্ছে রেফারেন্স নোড, এবং আমরা এখানে গ্রাউন্ড সিম্বলটা ইউজ করে দেবো। মানে কি, রেফারেন্স নোডের ভোল্টেজ আমরা কত বলে ধরবো, গ্রাউন্ডের ভোল্টেজ কত, 0 ভোল্ট। 0 ভোল্ট। ঠিক আছে স্যার ওটা রেফারেন্স নোটটা গ্রাউন্ড কেন হচ্ছে? দেখো, রেফারেন্স নোড মানে আমরা রেফারেন্স মানে এখানে 0 ভোল্টেজ ধরছি, যাকেই আমরা ভোল্টেজ ধরবো এর সাপেক্ষে, মানে এই নোডের সাপেক্ষে অন্য যে কোনো নোড তার যদি আমরা ভোল্টেজ ধরতে চাই, তাহলে আমরা রেফারেন্সের ভোল্টেজটাকে আমাকে কিছু একটা তো ধরতে হবে, কিছু তো একটা ধরতে হবে। আমি 1 2 3 4 যা খুশি ধরতে পারতাম, কিন্তু আমরা ফর ইজি আমাদের কনভিনিয়েন্স আমরা এটাকে কি ধরবো, আমরা এটাকে গ্রাউন্ড ধরবো। ঠিক আছে, গ্রাউন্ডের ভোল্টেজ 0, তার মানে রেফারেন্স নোডের ভোল্টেজ 0, সেটা বোঝানোর স্বার্থে আমরা এখানে গ্রাউন্ড সিম্বল ইউজ করতে পারি। নেক্সট কি করব, না নেক্সট লেভেল দ্য ভোল্টেজেস at each of the other nodes, and for example the voltage at the 3 other nodes are labeled as v1 v2 v3। মানে এই নোডটা ছাড়া, রেফারেন্স নোড তো এটাকে সিলেক্ট করে নিলাম, এবার এটাকে ছাড়া আমাদের আরো 3টে নোড তো পড়ে আছে, তাদের একটা ভোল্টেজ আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে এখানে আমার কটা নোড আছে, এই একটা, এই একটা আর এই একটা, তাহলে 3টে নোডের জন্য আমাদেরকে 3টে ভোল্টেজ ধরতে হবে। তো আমরা এখানে সাপোজ এটাকে v1 ধরবো, এটাকে v2 ধরবো, আর এটাকে ধরো v3 ধরবো, মানে ভোল্টেজ গুলো, এই নোডের ভোল্টেজ v1 ভোল্টেজ, এই নোডের ভোল্টেজ v2 ভোল্টেজ, এবং এই নোডের ভোল্টেজ হলো v3 ভোল্টেজ। এটা হয়ে গেল নোড 1, যেমন এটাকে নোড 1 বলছে, এর ভোল্টেজ v1। নেক্সট দেখো এই নোডটাকে ধরলো নোড 2, এর ভোল্টেজ বললো v2। নেক্সট কি বলছে, এটা হলো আমার নোড 3, এর ভোল্টেজ ধরলো v3। ঠিক আছে, এবারে কি বলছে, ইন নোড ভোল্টেজ অ্যানালিসিস উই রাইট ইকুয়েশনস অ্যান্ড ইভেনচুয়ালি সলভ ফর দ্য নোড ভোল্টেজেস। মানে আমরা ইকুয়েশনস গুলো লিখবো, এবং ইকুয়েশনস লেখার পরে সেই ইকুয়েশন গুলোকে আমরা সমাধান করব। ঠিক আছে, এবং এই ইকুয়েশনস গুলোকে লিখবার পরে আমরা যখন সমাধান করে কিসের ভ্যালু পেয়ে যাব, নোড ভোল্টেজ গুলোর ভ্যালু পেয়ে যাব, v1 এর ভ্যালু পেয়ে যাব, v2 এর ভ্যালু পেয়ে যাব, v3 এর ভ্যালু পেয়ে যাব। এই ভোল্টেজের ভ্যালুগুলো যখন আমরা পেয়ে যাব, তখন আমরা খুব সহজেই কোন ব্রাঞ্চে কত কারেন্ট যাচ্ছে, যেমন ধরো এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা আর একটা ব্রাঞ্চ, এটা আর একটা ব্রাঞ্চ, এই প্রত্যেকটি ব্রাঞ্চে কত কারেন্ট যাচ্ছে সেগুলোকে আমরা ইজিলি বার করে ফেলতে পারবো। কিন্তু তার আগে কি করতে হবে, তার আগে আমাকে এই v1 v2 আর এই v3 এগুলোকে সলভ করে ক্যালকুলেট করতে হবে। তো ধরো ফার্স্টে আমরা নোড 1 এর ইকুয়েশনসটা লিখবো। নোড ভোল্টেজ, এখানে আমরা কি ইকুয়েশন লিখতে পারছি, v1 = vs, কারণ এখানে কি আছে, আমরা ধরো এটাকে আমরা এখানে একবার কপি করে নিই। আচ্ছা, আমরা এখানে কি ধরেছি, এর ভোল্টেজ কত ধরেছি v1, এর ভোল্টেজ কত ধরেছি v2, আর এর ভোল্টেজ কত ধরেছি v3। ঠিক আছে, আর এর ভোল্টেজ কত ধরেছি 0। ঠিক আছে, আচ্ছা এবার আমাকে বলো দেখি, এই যে v1 আর এই যে রেফারেন্স নোড, এটা 1 নাম্বার নোড, তো এটাকে 1 নাম্বার নোড বলেছি, এটাকে আমরা 2 নাম্বার নোড বলেছি, এবং এটাকে আমরা 3 নাম্বার নোড বলেছি। ঠিক আছে, এবারে দেখো এই v1 এবং এই যে গ্রাউন্ড, তার মধ্যে কি আছে, আমার কি কানেক্টেড আছে, এই vs কানেক্টেড আছে। তাহলে আমাকে বলো দেখি, দুটো নোড, এটা হলো এক নাম্বার নোড আর এটা হলো রেফারেন্স নোড। ঠিক আছে, রেফারেন্স নোড, আমি এটাকে 4 নাম্বার নোডও ধরতে পারি সাপোজ। তাহলে আমাকে বলো তো 1 নাম্বার নোডের ভোল্টেজ কত, ভোল্টেজ সোর্স এটা ছিল তাই। না v1, 1 নাম্বার নোডে আমরা v1 ধরেছি, তো ভোল্টেজটা v1 ধরেছি, তাহলে v1 আর রেফারেন্সের ভোল্টেজ কত, মানে 1 আর 4 0 এর মধ্যে ভোল্ট। আমাদের কি কানেক্টেড আছে, কিছুই কানেক্টেড নেই, মানে এই
ভি ওয়ান আর রেফারেন্সের মধ্যে আর কিছু তো নেই, তাহলে দুটো ভোল্টেজের ডিফারেন্স ইকুয়াল টু কি, এদের মধ্যে কি ভোল্টেজ আছে বলো? ভিএস টাই আছে, আর তো কিছু নেই। তার মানে ইয়েসটাই আছে স্যার। ভিএস টাই আছে, তাহলে আমরা বলতে পারি ভি ওয়ান ইজ ইকাল টু ভিএস। এটা হলো আমাদের 1 নাম্বার সমীকরণ। ঠিক আছে, 1 স্যার নাম্বার বলছি সমীকরণ। যে যদি ভিএস টা যদি উল্টো সিম্বল থাকতো মানে মাইনাস প্লাস থাকতো তখন কি একই হতো? না, তখন তখন মাইনাস মাইনাস হয়ে যেত ভিএস ভি হতো। ওয়ানটা। যদি ও, যদি আমার ভি ওয়ান এর স্যার সঙ্গে পজিটিভ টার্মিনালটা যুক্ত আছে তাহলে আমরা প্লাস ভিএস বলছি। মানেটা কি, মানে তোমরা বোঝার চেষ্টা করো। মানে হচ্ছে, আর আমরা সবসময় চেষ্টা করব যে যেদিকটা নেগেটিভ সেদিকটাতে রেফারেন্সটাকে জিরো ধরার। ঠিক আছে, এটাকে আমরা চেষ্টা করব রেফারেন্সটাকে জিরো ধরার। তাহলে এখানটায় কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্লাস টার্মিনালটা 1 নাম্বারের দিকে আছে, তার মানে ভি ওয়ান এর ভোল্টেজটা মোর পজিটিভ কম্পেয়ার টু দিস রেফারেন্স ভোল্টেজ। তাহলে ভি ওয়ান ইজ ইকাল টু ভিএস। এটা হলো আমাদের 1 নাম্বার সমীকরণ। এটা হলো আমাদের 1 নাম্বার সমীকরণ। আর ওটা আরেকবার বলুন না, বুঝতে পারলাম না। দেখো এইখানে আমাদের ভি ওয়ান, এই নোড, এটা হচ্ছে কি 1 নাম্বার নোড, এটা হচ্ছে কি 1 নাম্বার নোড, তাই তো? আর এটা কি 4 নাম্বার নোড। এবার 1 নাম্বার নোডের ভোল্টেজ আমরা ধরে নিয়েছি, আমরা ফর প্র্যাকটিক্যাল মানে আমরা সলভ করবার জন্য এটার ভোল্টেজটাকে ভি ওয়ান ধরে নিয়েছি, আর এটারও ধরে নিয়েছি। এটাতে কত ধরেছি, 1 নাম্বার নোডের ভোল্টেজ ধরেছি ভি ওয়ান, আর 4 নাম্বার নোডের ভোল্টেজ ধরেছি 0। তাহলে এই দুটো নোডের মধ্যে ভি ওয়ান আর এই 0, মানে সরি 1 নাম্বার এবং এই 4 নাম্বার, এই দুটো নোডের মধ্যে এই ভিএসটা ছাড়া আর তো কিছু নেই। আর কিছু আছে কি, আর কিছু নেই। তাহলে ভি ওয়ান এর ভোল্টেজ মাইনাস এই 0 ভোল্টেজ, এই দুটো ভোল্টেজের যে বিয়োগ ফল সেইটা সমান হচ্ছে কি, সেটার মধ্যে কি আছে, কি সোর্স কানেক্টেড আছে, এই ভোল্টেজ সোর্সটাই কানেক্টেড আছে, ভিএসটাই কানেক্টেড আছে, তার মানে ওটা সমান আমরা ভিএস এটা লিখে দিতেই পারি। অথবা তোমরা এরকমও ভাবতে পারো যে যেহেতু ভি ওয়ান হচ্ছে আমার 1 নাম্বার নোডের ভোল্টেজ এবং এটা হচ্ছে রেফারেন্স নোড এবং এই দুটো নোডের মধ্যে আর কিছু কানেক্টেড নেই এবং ভোল্টেজ সোর্স যেটা আছে তার ভোল্টেজ হচ্ছে প্লাস ভিএস, তার মানে আমরা ভি ওয়ান সমান ভিএস এটাকে ডাইরেক্টলিও এক ধাপেই যে কেউ লিখে দিতে পারে। আমি এটাকে আরো ভেঙে দেখানোর জন্য বললাম যে দুটো ভোল্টেজ আছে, দুটো নোড আছে, দুটো নোডের মধ্যেকার ভোল্টেজের ডিফারেন্স এইটা এবং সেখানে এইটা ছাড়া আর কিছু নেই, সুতরাং ভি ওয়ান মাইনাস 0 সমান হচ্ছে ভিএস। এটা হলো আমাদের 1 নাম্বার সমীকরণ। এবার এই সমীকরণ থেকে আমরা কত দূরে ছিলাম, 1 নাম্বার নোড পর্যন্ত আমাদের লেখা হয়ে গেছে। তাহলে ভি ওয়ান সমান কি লিখে ফেললাম, অনলি ভিএস। এবারে আমরা নোড 2 এ আসবো। নোড 2 এর জন্য আমরা কি কি দেখতে পাচ্ছি বলো? নোড 2 এর জন্য দেখো আমি এখানে লিখি, এটা হলো আমাদের 2 নাম্বার নোড। ঠিক আছে, 2 নাম্বার নোড যদি এটা হয়, আচ্ছা আমি আরেকবার ছবিটাকে এখানে কপি করি। এখানে ভোল্টেজ কত, ভি ওয়ান, এখানে ভোল্টেজ কত, ভি টু, আর এখানে ভোল্টেজ কত, ভি থ্রি, এখানে ভোল্টেজ কত, 0। ঠিক আছে, আচ্ছা আমাকে বলো দেখি ভি ওয়ান আর ভি টুর মধ্যে কারেন্ট কত ফ্লো করছে, ভি ওয়ান থেকে ভি টুর দিকে কত কারেন্ট ফ্লো করবে? আমরা ধরে নিচ্ছি সাপোজ এই কারেন্টটা হচ্ছে আমার, আমি ধরে নিচ্ছি এটা কারেন্ট ফ্লো করছে এই দিকে। আবার এই ভি থ্রি, দুটো ধরো ভোল্টেজ সোর্স আছে, ঠিক আছে, দুটো ভোল্টেজ আছে, দুটো ডিফারেন্ট ভোল্টেজ, তাদের মধ্যে যদি আমরা একটা রেজিস্টার বা আর একটা পাথ আমরা প্রোভাইড করি তাহলে কি হবে, দুটো বিভবের যদি পার্থক্য থাকে তাহলে তাদের মধ্যে একটা কারেন্টের ফ্লো হবে, হবে তো? তাহলে আমরা ঠিক সেটাই করছি, মানে আমরা এখানে তো ডিফারেন্ট নোড ধরেছি এবং নোডগুলোর ভোল্টেজ হচ্ছে ডিফারেন্ট, এটার ভোল্টেজ হচ্ছে ভি ওয়ান, এটার ভোল্টেজ হচ্ছে ভি টু, তাহলে নিশ্চয়ই এদের দুটোর মধ্যে একটা কারেন্টের ফ্লো তৈরি হবে। আবার ভি থ্রি থেকে ভি টুর দিকেও একটা কারেন্টের ফ্লো হতে পারে। আমরা ধরে নিচ্ছি এক্ষেত্রে যে ভি টুটা হচ্ছে আমাদের এই দুটোর থেকে কম ভোল্টেজে আছে, তোমরা চাইলে কারেন্টের ডাইরেকশন উল্টোও ধরতে পারো, ঠিক আছে, চাইলে উল্টোও ধরতে পারো, সেটা কোনো ব্যাপার না। এবার আমাকে বলো, আমি এই কারেন্টটাকে সাপোজ এটাকে আই ওয়ান কারেন্ট ধরছি আর এটাকে আমরা সাপোজ আই টু কারেন্ট ধরছি, আর আমরা ধরে নিচ্ছি ভি টু থেকে 0-র দিকে মানে রেফারেন্স যেটাকে আমরা ধরেছি গ্রাউন্ড, তার মধ্যেও একটা কারেন্ট ফ্লো হচ্ছে, সেটাকে আমরা সাপোজ আই থ্রি ধরেছি, আমরা ধরে নিচ্ছি ধরো। আচ্ছা আমাকে এবার বলো দেখি আই ওয়ান সমান কত, আই ওয়ান কারেন্টের মান কত? স্যার V1 মাইনাস ভি ওয়ান V2 মাইনাস বাই ভি টু R2। ডিভাইডেড বাই আর টু। হ্যাঁ স্যার না ভি না না, ওয়ান মাইনাস ভি টু ডিভাইডেড বাই আর টু। হ্যাঁ ভি ওয়ান মাইনাস ভি টু, দুটো ভোল্টেজের পার্থক্য, দুটো বিভবের পার্থক্য
ডিভাইডেড বাই তাদের মধ্যেকার রেজিস্ট্যান্স, তাহলে R2, এটাই তো আমার I1, আর তো কিছু নয়। আচ্ছা I2 সমান কত বলো দেখি, I2 সমান কত? V3 মাইনাস V2 ডিভাইডেড বাই R3। V3 মাইনাস V2 ডিভাইডেড বাই হচ্ছে R3, এটা হলো আমাদের এই কারেন্টটা। আচ্ছা I3 কারেন্টটা সমান কত? এটা I3 হচ্ছে সেম কারেন্টটা V2 ডিভাইডেড বাই V2 R4। বাই R4। V2 কত? V2 মাইনাস 0, তাই তো? V2 আর গ্রাউন্ড এর মধ্যে ফ্লো করছে না I3 কারেন্টটা, তাহলে এখানকার ভোল্টেজ তো আমরা 0 ধরে নিয়েছি, রেফারেন্স তো আমরা ধরেই নিয়েছি, তাহলে V2 মাইনাস 0 ডিভাইডেড বাই R4, তার মানে V2 বাই R4 লিখে দিতে পারি ডাইরেক্ট, V2 বাই R4। এবার আমরা এখানে তিনটে কারেন্ট পেয়ে গেলাম, তিনটে কারেন্ট। এবার আমার একটা কারেন্ট মানে দুটো কারেন্ট ঢুকছে, আমরা যদি 2 নম্বর নোডটার সাপেক্ষে দেখি, 2 নম্বর নোডের সাপেক্ষে যদি দেখি, তাহলে দুটো কারেন্ট ঢুকছে, I1 ও ঢুকছে, I2 ও ঢুকছে, আর I3 বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার যদি আমরা এই 2 নম্বর নোডে কারচফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি লিখতে পারি? আচ্ছা ভোল্টেজ ল না কারেন্ট ল? সরি, কারচফের কারেন্ট ল অ্যাপ্লাই করি, KCL অ্যাপ্লাই করি, আমরা কি লিখতে পারি? যে ইনকামিং কারেন্ট সেগুলোকে আমরা প্লাস ধরছি, ধরো ইনকামিং গুলোকে আমরা প্লাস ধরছি, ইনকামিং ইজ প্লাস, তাহলে I1 আর একটা ঢুকছে কি I2, এই দুটো কারেন্ট ঢুকছে, আর আউটগোয়িংটাকে আমরা মাইনাস ধরছি, মাইনাস I3 ইকুয়াল টু 0। মাইনাস I3 ইকুয়ালস টু 0, মানে ইনকামিং গুলোকে আমরা প্লাস ধরলাম আর আউটগোয়িংটাকে মাইনাস ধরলাম, দিয়ে ইকুয়াল টু 0 করে দিলাম। সুতরাং আমরা কি লিখতে পারছি এখান থেকে? I1 প্লাস I2 সমান হচ্ছে I3, এটা আমরা লিখতে পারছি I3। এবার আমরা I1 I2 I3 সবগুলোরই ভ্যালু জানি, সবগুলো যদি ভ্যালু জানি আমরা বসিয়ে দেবো। কত বসাবো বলো? I1 এর ভ্যালু কত বেরিয়েছে? V1 মাইনাস V2, V1 মাইনাস V2 ডিভাইডেড বাই কত? R2, প্লাস I2 সমান কত বেরিয়েছে? V3 মাইনাস V2 ডিভাইডেড বাই R3, V3 মাইনাস V2 ডিভাইডেড বাই R3 সমান কত? সমান হচ্ছে V2 বাই R4, V2 বাই R4। বুঝতে পারলে কি এটা? এই সমীকরণটা কি সবাই বুঝতে পারলে? আমাকে বলো, কেউ যদি না বুঝতে পারো এখান থেকেই বলো। বুঝতে পেরেছো সবাই এই সমীকরণটা? মনোতোষ গড়ায়, মনোতোষ গড়ায় লিভ হয়ে গেল। স্যার হ্যাঁ, বলছি যে এটাকে অন্যভাবেও করা যেত। অন্যভাবে বলতে কিভাবে করবে বলো? মানে ধরুন ওই V1 ভোল্টেজটা যেখান থেকে আসছে ওটা R2 এর মধ্য দিয়ে গেল, আবার R3 এর মধ্য দিয়ে গেল, যে R5 ওই দিক হয়ে যদি ওই দিক হয়ে আসে। দেখো আমি তোমাকে বলে দিই, তুমি অত গুলিও না। আমি তোমাকে বলি একটা জিনিস, তুমি চাইলে কারেন্টের ডাইরেকশনটাকে অন্য ধরতেই পারতো। ঠিক আছে, কারেন্টের ডাইরেকশনটাকে অন্য ধরতেও পারতো, মানে আমি এখানে ধরেছি V1 থেকে V2 দিকে কারেন্ট যাচ্ছে, আমি ধরে নিয়েছি এখানে। কিন্তু তুমি যদি চাইতে যে কারেন্টের ডাইরেকশনটা তুমি V2 থেকে V1 এর দিকে দেখাবে, তাও দেখাতে পারতে, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট দেখাচ্ছি এখানে, আমি এটাকে করবো না। আমি ধরো এইদিকে কারেন্টটাকে দেখালাম, এটাকে আমি I1 বলছি, এটাকে আমি I1 নাম দিলাম, এটাকে আমি I2 নাম দিলাম, মানে এখানে আমরা V2 ধরলাম, এটাকে আমরা V1 ধরেছি, এটাকে আমরা V3 ধরেছি, এটাকে আমরা রেফারেন্স বা 0 ধরেছি। ঠিক আছে, এবারে দেখো এইটাকে আমরা I1 নাম দিচ্ছি, V2 থেকে V1 এর দিকে যাচ্ছে এটা I1, V2 থেকে V3 এর দিকে যাচ্ছে সেটাকে আমরা I2 নাম দিচ্ছি, আর এই V2 থেকে গ্রাউন্ডের দিকে যাচ্ছে এটাকে আমরা I3 নাম দিচ্ছি। এরকম যদি ইকুয়েশন হয় তখন আমার I1 এর মান কত হবে? I1 সমান কত হবে বলো? আমরা কিন্তু V2 কারেন্টের মাইনাস ডাইরেকশনটা উল্টে V1 দিলাম। বাই লক্ষ্য R2। করে দেখো আমরা কিন্তু কারেন্টের ডাইরেকশনটাকে পাল্টে দিয়েছি। আগেরটাই আমি ধরেছিলাম এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, কিন্তু এবার আমি পাল্টে দিলাম, কিন্তু তাতেও আমার প্রবলেমে কোনো প্রবলেম মানে অ্যান্সার একই আসবে, এতে কোনো ভুল নেই। তাহলে আমরা এখানে I1 সমান কত পাবো? I1 সমান আমার কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? V2 থেকে V1 এর দিকে যাচ্ছে, V2 থেকে V1 এর দিকে। তাহলে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই কত হয়ে যাবে? V2 মাইনাস V1 ডিভাইডেড বাই R2, এটাই হবে। আচ্ছা I2 সমান কত হয়ে যাবে এক্ষেত্রে? I2 সমান হয়ে যাবে V2 মাইনাস V3 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই R3। R3 আর I3 সমান কত হয়ে যাবে? I3
i3 সমান হয়ে যাবে v2 মাইনাস 0 ডিভাইডেড বাই কত r4, R4 v2 মাইনাস 0 বাই r4, তার মানে v2 বাই r4 হয়ে যাবে, এটা v2 বাই r4 হয়ে যাবে সিম্পলি। এবারে আমরা যখন কারচপের কারেন্ট ল অ্যাপ্লাই করব তখন আমার কি হবে, কেসিএল যদি আমরা অ্যাপ্লাই করি, 2 নাম্বার নোড আছে আমার, 2 নাম্বার নোডে আমরা কেসিএল অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে, তখন আমরা কি লিখতে পারবো, এটা তো সব কারেন্ট গুলো স্যার মানে বেরিয়ে গেছে, আউটগোয়িং, মানে সবই আউটগোয়িং, তাহলে সবই তুমি মাইনাস ধরো, মাইনাস i1, বা চাইলে সবই প্লাসও ধরতে পারতে, কোনো i1 অসুবিধা নেই, প্লাস মাইনাস i3 i2 মাইনাস i2 i3 মাইনাস, আমি ফর মানে ইজি, মানে আমি আগেরটাতে যেহেতু আউটগোয়িং গুলোকে মাইনাস ধরেছিলাম তার জন্য এখানেও ধরলাম, এর কোনো দরকার নেই, তুমি চাইলে এটাকে প্লাসও লিখতে পারতে সব। তার মানে তুমি বলতে পারো যে i1 প্লাস i2 প্লাস i3 ইকুয়ালস টু হচ্ছে 0, i1 প্লাস i2 প্লাস i3 ইকুয়ালস টু হচ্ছে 0। এবার তুমি এই ভ্যালুগুলো বসিয়ে দাও, এই i1 i2 i3 যে ভ্যালুগুলো এখানে পেলে সেগুলোকে এখানে বসিয়ে দাও, বসিয়ে দেখো যে ইকুয়েশনটা যেটা পাবে তার সঙ্গে এটা একদম সেম হয়ে গেছে, একদম সেমই পাবে। খালি হচ্ছে কি এখানে v2 মাইনাস v1 আছে, এখানে তোমার v1 মাইনাস v2 ছিল, কিন্তু সেরকম ভাবে এখানে তিনটেই একই দিকে আছে, ঠিক আছে, তো তুমি সাইন গুলোকে চেঞ্জ চেঞ্জ করে দেখবে ইকুয়েশনটা কিন্তু, ইকুয়েশনটা কি একই আসবে, না ইকুয়েশনটা একই চলে আসবে, ইকুয়েশনটা আমার স্যার ইকুয়েশন একই আসবে না, কারণ ওইখানে একটা আউটগোয়িং ছিল আর বাকি দুটো দেখি ইনকামিং দেখি ছিল, কিন্তু দাঁড়াও, এখানে তিনটেই তিনটেই দেখি দেখি ইকুয়েশনটা মানে একই আসছে তিনটেই নাকি দেখি, আউটগোয়িং। আমি লিখে দেখি ইকুয়েশনটাকে একবার লিখেই দেখি। দেখো i1 প্লাস i2 প্লাস i3, i1 সমান কত বেরিয়েছে একটু বলো, i1 সমান হচ্ছে v2 মাইনাস v1 বাই r2, v2 মাইনাস v1 বাই r2, এটা আমার i1 বেরিয়েছে, প্লাস প্লাস কি আসছে, i2 সমান কত বেরিয়েছে v2 মাইনাস v3 বাই r2, v2 মাইনাস v3 বাই r2, সরি r2 তো নয়, এটা কত হবে, এটা r3, r3 ইকুয়ালস ইকুয়ালস টু নয়, প্লাস প্লাস হচ্ছে কত v2 বাই r4, ইকুয়ালস প্লাস হচ্ছে v2 বাই r4, দ্যাট ইকুয়ালস টু হচ্ছে আমার 0, ঠিক আছে, এটা আমরা পাচ্ছি। এবার এটাকে আমরা এরকম মতো লিখতে পারি যে মাইনাস, আমি যদি ওইটার ফর্মে নিয়ে যেতে চাই, হ্যাঁ ওটা ফর্ম চলে আসবে, এটাও সেমই চলে আসবে। দেখো আমি এখান থেকে মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে কত হয়ে গেল, এটা v1 মাইনাস v2, v1 মাইনাস v2 ডিভাইডেড বাই r2 লিখতে পারি তো, আমি মাইনাস কমন নিলাম, প্লাস এখান থেকেও আমরা মাইনাস কমন নেবো, এরকম লেখার দরকার নেই, মাইনাস কমন না নিয়ে আমি ডাইরেক্ট নিচে একটা মাইনাস লিখে দিই, তাহলে তো একই জিনিস হয়ে যাবে, মাইনাস এখানে আমরা লিখলাম, মাইনাস এখানে আমরা লিখলাম, এটাকে আমরা v3 মাইনাস v2 করে দিলাম ডিভাইডেড বাই r3 করে দিলাম, ঠিক আছে, r3 করলাম, আর প্লাস এদিকে আমরা v2 বাই r4 রেখে দিলাম ইকুয়ালস টু 0। আমরা এবার যদি এই মাইনাসের টার্মস গুলোকে অন্যদিকে স্যার নিয়ে একই চলে যাই, আসছে, অন্যদিকে নিয়ে একই চলে যাই, আসছে। একই টার্ম একই জিনিস চলে আসবে, v1 মাইনাস v2 বাই r2 প্লাস হচ্ছে v3 মাইনাস v2, v3 মাইনাস v2 বাই r3, ঠিক আছে, ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কত v2 বাই r4। দেখো এটাই এসছিল, আগেও এটাই এসছিল, আমরা কিন্তু কারেন্টের ডাইরেকশনটাকে উল্টো ধরলাম, কিন্তু তাতেও কোনো সমস্যা নেই, কারণ ইকুয়েশন তো একই আসছে, ঠিক আছে, তাহলে এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন এরকম নাম দিয়ে দিলাম। তাহলে এর আগে আমরা অলরেডি একটা ইকুয়েশন পেয়েছি 1 নাম্বার নোডের সাপেক্ষে, 1 নাম্বার নোডের সাপেক্ষে আমরা এই ইকুয়েশনটা পেয়েছি v1 ইকুয়াল টু vs, এটা 1 নাম্বার। 2 নাম্বার আমরা কি পেলাম, 2 নাম্বার এখানে পেয়েছি এইটা, এই 2 নাম্বার নোডের সাপেক্ষে। এবার 3 নাম্বার নোডটা বাকি আছে, 3 নাম্বার নোডের সাপেক্ষে কি ইকুয়েশন লিখতে পারবো বলো, 3 নাম্বার নোডের কি ইকুয়েশন হবে, এটা আমার 1 নাম্বার নোড, এখানে ভোল্টেজ হলো v1, এটা আমার 2 নাম্বার নোড, এখানে ভোল্টেজ হলো v2, এটা আমার 3 নাম্বার নোড, এখানে ভোল্টেজ হলো v3, এবং এটা হলো আমার রেফারেন্স নোড, এটাকে আমরা 4 নাম্বার নোড ধরতে পারি, এবং এখানে ভোল্টেজ হচ্ছে আমার 0, ঠিক আছে। এবারে আমাকে বলো যে 3 নাম্বার নোডে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করতে চাই তাহলে আমার কি ধরতে হবে, ফার্স্টে আমাকে কারেন্ট ধরে নিতে হবে, ঠিক আছে, আমরা এখানে কারেন্ট ধরে নেবো। আমি ফর এই নোডের জন্য আবার একটা কারেন্টের মানগুলো লিখছি, তো আমরা i1 i2 i3 পর্যন্ত লিখে নিয়েছিলাম, তো সাপোজ আমি এখানে অন্য নামই দিচ্ছি ফর ইজি কনভিনিয়েন্স। আমরা এটাকে ধরো এই যে ব্রাঞ্চটা মানে v2 থেকে v3 এই দিকে যে কারেন্টটা যাচ্ছে
এটাকে সাপোজ এটাকে আমরা i4 লিখছি। আবার এই যে আমার 1 থেকে 3 এটা একটা তো পথ, এই তো একটা পাথ, এটা একটা পাথ আছে না, এই পথে তো কারেন্ট ফ্লো করবে, 1 নাম্বার আর 3 নাম্বার নোড পরস্পর কানেক্টেড, তাহলে সেই কারেন্টটা, এটা বুঝতে অসুবিধা হচ্ছে না, তাহলে আমরা ধরো কারেন্টটাকে এইখানে দেখিয়ে দিচ্ছি, আমরা এইটাকে কারেন্টটাকে দেখাচ্ছি এরকম করে। সাপোজ এইটা হচ্ছে আমার i4, এটা কার মধ্যে হচ্ছে V2 থেকে V3 এর দিকে, V2 ভোল্টেজ 2 নাম্বার নোড থেকে 3 নাম্বার নোডের দিকে i4 কারেন্ট যাচ্ছে, আবার 1 নাম্বার নোড থেকে 3 নাম্বার নোডের দিকে একটা কারেন্ট যাবে, সেই কারেন্টটা আমরা ধরো ধরছি এই কারেন্টটা, এটাকে আমরা সাপোজ i5 নাম দিচ্ছি। আরেকটা কারেন্ট কোথায় যাবে, এই 3 নাম্বার নোড থেকে গ্রাউন্ডের দিকে, এই পথে একটা কারেন্ট আসবে, তো সেই কারেন্টটাকে আমরা সাপোজ নাম দিচ্ছি এটাকে আমরা সাপোজ নাম দিচ্ছি হচ্ছে কত না i6, ঠিক আছে, এটাকে আমরা i6 নাম দিলাম। এবার আমাকে বলো i5 সমান কত, i5 সমান আমরা কি লিখতে পারি, i5 টা কি, V1 minus V1 V3 minus divided V3 by by R1 R1 v1 minus v3 divided by r1, R1 এটা হচ্ছে একটা কারেন্ট। i4 সমান কত, i4 V2 minus V3 by R3 v2 minus v3 by r3, আর হচ্ছে আমার i5 টা সরি i6 টা কত, i6 টা হচ্ছে বলো v3 V3 minus minus 0 by R5 0 by r5, মানে এটাকে আমরা কি লিখতে পারি, v3 by r5, সিম্পলি v3 by r5। স্যার বলছি 1 নাম্বার নোডের জন্য তো আরেকটা ইকুয়েশন হতো, যেমন V1 সমান VS লিখলাম, কিন্তু না, ওটা আরেকটা আমরা লিখবো হতো না, যে কারণ আমরা V1 দেখো আমার এখানে ভ্যারিয়েবলটা কে, আমার ভ্যারিয়েবল হচ্ছে v1 v2 v3, আমরা ওখানে পেয়ে যাচ্ছি ভ্যারিয়েবল v1 এর ভ্যালুটাই পেয়ে যাচ্ছি, vs আমি আর ইকুয়েশন কেন লিখতে যাবো ওখানে, আমার জানতে কি চাইছি আমি এখান থেকে, আমি v1 v2 v3 এটাই আমাদের আননোন সমীকরণের, আমাদের যে মানে অজানা জিনিস সেগুলো কি কি, v1 v2 v3, আমরা তো v1 সমান vs জেনেই যাচ্ছি, তাহলে আমি কেন ওখানে ইকুয়েশন লিখতে যাবো, তাই না, ওখানে তো আর দরকার নেই ইকুয়েশন লেখা, আমরা তো v1 এর মান অলরেডি জেনে গেছি। ঠিক আছে, তো এবার আমরা এখানে যদি 3 নাম্বার নোডের ক্ষেত্রে কেসিএল অ্যাপ্লাই করি, কেসিএল এট নোড 3, আমরা কি লিখতে পারি, নোড 3 তে কেসিএল লিখে I5 plus I4 is equal to I6 i5 প্লাস i4 ইকুয়াল টু হচ্ছে i6, দুটো ইনকামিং সমান একটা আউটগোয়িং, ঠিক আছে, এটাই লিখলাম। আচ্ছা i5 সমান আমরা ভ্যালুটা পেয়ে গেছি এখানে কত, v1 মাইনাস v3 ডিভাইডেড বাই কত r1, ঠিক আছে, প্লাস হচ্ছে আমার কি আছে i4 সমান কত আছে, v2 মাইনাস v3 ডিভাইডেড বাই কত r3, সমান কি লিখতে পারি, সমান হচ্ছে v3 বাই r5, ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল 3 নাম্বার সমীকরণ। তাহলে 3টে সমীকরণ 3টে আননোন, সলভ করা যাবে, হ্যাঁ স্যার 3টে করা যাবে। সমীকরণ 3টে আননোন, অজানা কোয়ান্টিটি 3টে, আর 3টেই আমার হচ্ছে ইকুয়েশন আছে, তো ইজিলি খুব সহজে আমরা এর সমাধান করে ফেলতে পারবো। ঠিক আছে, তো সমাধান করলে আমাদের কি বেরিয়ে আসবে, v1 v2 v3 এর মানগুলো বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, এই 3টে সমীকরণ, বলছি এটা সমাধান কি শুধু সেই ম্যাট্রিক্স করে বার করা যায়, যেমন সেই ম্যাট্রিক্স করে 3টে না, সমাধান, তুমি না অন্য যেভাবে কোনো প্রসেস আছে? যেভাবে খুশি সমাধান করতে পারো, 3টে সমীকরণকে তুমি যেভাবে খুশি সমাধান করতে পারো, ম্যাট্রিক্স করেই করতে হবে তার কোনো মানে নেই, যেটা তোমার সুবিধা মনে হয়। ঠিক আছে, এটা করার দরকার নেই, কারণ এটা তো তোমার একটা বড় কোয়ান্টিটি আসবে, r1 r2 দিয়ে একটা ভ্যালু দিয়ে আসবে, তো সেটা দরকার নেই। আমি বলছি যদি ভ্যালু দিয়ে দিলেও ইজিলি করা যেতে পারে, v1 v2 v3 এর মানগুলো তো কিছু বেরিয়ে আসবে, বুঝতেই তো পারছো, কিছু একটা ভ্যালু বেরিয়ে আসবে, আর যখনই তুমি v1 v2 v3 এর ভ্যালু পেয়ে যাবে, এবার দেখো তুমি সমীকরণ থেকে, আমি দেখাচ্ছি না, সমাধান তো তোমরা করতেই পারবে, ঠিক আছে, যেভাবে সমাধান করে, তো v1 এর ভ্যালু পেয়ে গেলে, v2 এর ভ্যালু পেয়ে গেলে, v3 এর ভ্যালু পেয়ে গেলে, এবার যদি তোমাকে যা জানতে চাই, কোশ্চেনে যা খুশি জানতে চাইতে পারে, বলতে পারে যে হোয়াট ইজ দ্য কারেন্ট ফ্লোয়িং বিটুইন v1 এন্ড v2, তুমি v1 এর ভ্যালু জানো, মানে হোয়াট ইজ দ্য কারেন্ট ফ্লোয়িং বিটুইন, হোয়াট ইজ দ্য কারেন্ট পাসিং থ্রু দিস রেজিস্টার R2, যদি বলে রেজিস্টার R2 এর মধ্যে কত কারেন্ট ফ্লো করছে, তখন তুমি কি লিখবে, i R2
সমান কত, রেজিস্টার R2 এর মধ্যে কত কারেন্ট ফ্লো করছে, IR2 ইজ ইকুয়াল টু, তুমি V1 এর ভ্যালু জেনে গেছো, V2 এর ভ্যালুও জেনে গেছো, V1 মাইনাস V2 ডিভাইডেড বাই R2, এরকম বেরিয়ে আসবে ভ্যালু। এবার যদি বলে হোয়াট ইজ দ্য পাওয়ার লস, হোয়াট ইজ দ্য পাওয়ার লস ইন দ্য রেজিস্টার R2, যদি জানতে চাই পাওয়ার কত লস হয়েছে বার করতে পারবে, কতটা আই পাওয়ার, স্কোয়ার আর করে দেবো। আই স্কোয়ার আর করে দেবে। অথবা তুমি এটাও করতে পারো যে তুমি এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হলো সেটা বার করলে, এটাকে তুমি ধরো V R2 লিখলে, V সাফিক্স R2, হোয়াট ইজ স্ট্যান্ডস ফর, V স্ট্যান্ডস ফর ভোল্টেজ এন্ড R2 স্ট্যান্ডস ফর R2 দিস রেজিস্টার। তাহলে তোমার যদি বলে যে হোয়াট ইজ দ্য পাওয়ার লস ইন দিস রেজিস্টার R2, তাহলে তুমি P R2 যদি লেখো, P P স্ট্যান্ডস ফর পাওয়ার এন্ড R2 স্ট্যান্ডস ফর দিস রেজিস্টার R2, তাহলে P R2 সমান কত হবে, V R2 মানে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দিস রেজিস্টার মাল্টিপ্লাইড বাই কারেন্ট ফ্লোয়িং থ্রু দিস রেজিস্টার মানে IR2। ঠিক আছে, তো এরকম করে তুমি এর মধ্যে কতটা স্যার পাওয়ার এটা লস। যদি এসি সার্কিট হতো তাহলে? এসি সার্কিট হলেও একই, এসি সার্কিট যদি হতো তাহলে তোমাকে কি বলতো, যে এখানে তোমাকে বলতো যে অ্যাপারেন্ট পাওয়ার নির্ণয় করো, এরকম কিছু বলবে। আমি পরে এসি সার্কিটে করাবো, ঠিক আছে। যেটা জানতে চাইবে, যদি অ্যাপারেন্ট পাওয়ার বার করতে চাই তাহলে তখন V ইন্টু I কনজুগেট করে দিতে হবে, ঠিক আছে। অথবা যদি অ্যাক্টিভ পাওয়ার জানতে চাই তখন VI cos θ করে দিতে হবে, এভাবে করতে হয়, সেগুলো আছে। স্যার হ্যালো, হ্যাঁ বলো। স্যার i4টা কোন পজিশন নিলেন, এই যে V2 মাইনাস V3 বা R3 যেটা, সেটা তো যেটা I2 পজিশন সেম পজিশনে নিলেন, তাহলে স্যার একটা জায়গা থেকে দুটো কারেন্ট এভাবে বার করলেন কিভাবে? বুঝতে পারছি না, আরেকবার বলো। স্যার I2টা হচ্ছে V3 মাইনাস V2 বাই R3 যে পজিশনটা আছে, I4 ইজ ইকুয়াল টু V2 মাইনাস V3 বাই R3 সেম পজিশনে, শুধু ডাইরেকশনটা আলাদা, তাহলে স্যার একটা জায়গা থেকে দুটো কারেন্ট কিভাবে বেরোলো সেটাই জানতে চাই। ব্যাপারটা বুঝতে পারছি না, তুমি কি ধরলে মানে? স্যার অনিবার বলতেছে আরেকবার মানে তুমি এই ছবিটা দেখা। সমীকরণগুলোর কথা বলতে চাইছো তো, মানে আমি একবার কারেন্টটা এদিক থেকে এদিকে ধরেছি, আবার কারেন্টটা একবার এদিক থেকে এদিকে ধরেছি, সেই জন্য বলছো? না না স্যার, দুটো সমীকরণ আলাদা আলাদা যেটা পেলেন স্যার, নাম্বার 2 সমীকরণে পেয়েছেন V3 মাইনাস V2 বাই R3, যেটা আপনি I2 কারেন্ট দিয়েছিলেন, আরেকবার ওই পজিশনে পেয়েছেন, ওই পজিশনে আবার একবার পেয়েছেন V2 মাইনাস V3 বাই R3 যেটার নাম দিয়েছেন I4, শুধু ডাইরেকশনটা আলাদা, তাহলে হ্যাঁ একটা তুমি ওটাকে পজিশনে ডবল কারেন্ট। দেখো দেখো, না না সেটা তুমি নাম ব্যবহার না আমি ফর ইজি মানে লিখেছি এটাকে, ঠিক আছে, তুমি করতেই পারো, কোনো অসুবিধা নেই। আমি I2টাকে তো এইদিকে দেখিয়েছি আর I4টাকে দেখেছি এই দিক থেকে এইদিকে, ঠিক আছে। এবার তুমি লিখতেই পারো I2 সমান হচ্ছে মাইনাস R4 মানে মাইনাস I4, এটা লিখতেই পারো। I2 সমান মাইনাস I4 তুমি ধরতেই পারো, কোনো অসুবিধা নেই। তবে সেটা তোমার ম্যাটার করে না, তোমার মেন ম্যাটার করে হচ্ছে এই নোড ইকুয়েশন গুলো, ঠিক আছে। তুমি এখানে কারেন্ট নাও লিখতে পারো, তুমি যদি কারেন্ট গুলো নাও লেখো, ডাইরেক্ট যদি লিখতে পারো এটা, তাতেও চলবে, ঠিক আছে। কারেন্টটা এখানে লেখারই দরকার নেই, নোড ইকুয়েশন লিখতে গেলে ডাইরেক্ট এটা লিখে দিলেও চলবে, ঠিক আছে। ওকে স্যার। তো এইভাবে এগুলো সমাধান করবে নোড ইকুয়েশন। অঙ্ক দেখে নাও এরকম নিউমেরিক্যাল প্রবলেম। দেখো এখানে প্রবলেমটাই, সরি প্রবলেমটা আমার খালি এইটুকু তোলা দরকার আছে। এরকম ধরো একটা প্রবলেম দিয়েছে, ঠিক আছে, এরকম একটা প্রবলেম দিয়েছে। এখানে কি কি দেওয়া আছে বলো দেখি প্রবলেমের মধ্যে। এটা হচ্ছে 3.1, ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে না মনে হয়, 3.1 অ্যাম্পিয়ার। হ্যাঁ এটা এটা কি দেখিয়েছে, এটা কি অ্যাকচুয়ালি, এই তীর চিহ্ন মানে কি? কারেন্ট, কারেন্ট সোর্স। ডিরেকশন। কারেন্ট সোর্স, এই তীর চিহ্ন মানে হচ্ছে কারেন্ট সোর্স। এটা আগে বলেছিলাম প্রথম চ্যাপ্টার পড়ানোর সময়।
আচ্ছা, এখানে একটা মাইনাস, এটা একটা তীর চিহ্ন দেখিয়েছে, এটাও একটা তীর চিহ্ন, এটা কত দেখিয়েছে? -1.4 অ্যাম্পিয়ার। -1.4 অ্যাম্পিয়ার, এটা কি? এটাও একটা কারেন্ট সোর্স, ঠিক আছে? এটা মাইনাস, এটা প্লাস, আর কিছু নয়। আচ্ছা, এবার আমাকে যদি বলে যে এখানে কি বার করতে চেয়েছে, নোড অ্যানালিসিস, ভোল্টেজ বার করতে হবে, তাহলে এখানে আমার নোড কতগুলো আছে বলতো? এই প্রবলেমটা আমার নোড কতগুলো আছে, কোনগুলো নোড? স্যার কোনখানে ভোল্টেজটা বের করতে হবে? নোড ভোল্টেজ যদি বলে, স্যার 3টে রয়েছে। দেখো এইটা দুটো। একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, নিচেও একটা নোড আছে না, এটা একটা নোড, এটা একটা নোড, আর এইটা একটা, মানে এই দুটো পয়েন্টটা বেসিক্যালি একই পয়েন্ট, তার দিয়ে যুক্ত আছে, মানে বেসিক্যালি এই দুটো একই পয়েন্ট, ঠিক আছে? মানে আমি এটাকে সাজিয়ে এরকমও লিখতে পারি, যদি আমরা ডায়াগ্রামটাকে এরকম ঘুরিয়ে লিখি, ওটাকে আলাদা আলাদা নোড ধরার দরকার নেই, কারণ দুটো সেম পোটেনশিয়ালই আছে, ঠিক আছে? আমরা দুটো আলাদা পোটেনশিয়াল যদি থাকতো, তখন ওটাকে আমরা ধর না হলে একটা নোড ধরে নিলাম আলাদা আলাদা, কিন্তু দুটো তো একই পোটেনশিয়াল, মানে আমরা এটাকে একটা পয়েন্টেই দেখাই আর দুটো আলাদা আলাদা পয়েন্টেই দেখাই, কোনো ম্যাটার করে না, না? তার মানে এইরকম ব্যাপারটা, এরকমও লিখতে পারি আমরা। আমরা কি করছি বলো দেখি, এটা ছবিটাকে খালি একটু রিঅ্যারেঞ্জ করে লিখছি, আর কিচ্ছু না। এটা হচ্ছে একটা ভোল্টেজ, সরি কারেন্ট সোর্স, এটা হচ্ছে এরকম, মানে আমরা কি করলাম, এই দুটো পয়েন্ট দুটো আলাদা আলাদা কি ছিল, এটাকে আমরা একটা পয়েন্টে দেখিয়ে দিলাম, আর কিছু না। এরকম দেখাতেই পারি। এবার এটা হচ্ছে আমার 3.1 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আমার 2 ওহম, এটা হচ্ছে আমার 1 ওহম, এটা হচ্ছে আমার -1.4 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স। আচ্ছা, এখানে আছে কি আমার 5 ওহম। এবারে আমরা কটা নোড পেলাম বলো, এবার এই ছবিটা, মানে এই ছবিটা, তাহলে এখানে নোড কটা অ্যাকচুয়ালি? নোড হচ্ছে আমার তিনটে, এই একটা নোড, এই একটা নোড, আর এই একটা নোড, তিনটে নোড, ঠিক আছে? তার মধ্যে তাহলে আমার রেফারেন্স নোড কোনটাকে ধরা উচিত? স্যার নিচেরটাকে। নিচেরটাকে, এটাকে আমরা রেফারেন্স নোড ধরে নিলাম, এটা হচ্ছে ধরো 0 অ্যাম্পিয়ার, সরি 0 ভোল্টেজ, ঠিক আছে? এটাকে আমরা রেফারেন্স নোড ধরলাম। আচ্ছা, এবার আমরা দুটো নোড আছে, দুটো নোডের মধ্যে সাপোজ আমি একটাকে 1 নম্বর নোড ধরছি আর একটাকে 2 নম্বর নোড ধরছি, এবং তাদের ভোল্টেজ কত ধরবো? একটাকে আমরা V1 ধরবো আর একটাকে আমরা V2 ধরবো, এটাকে আমি V1 ধরলাম, এটাকে আমি V2 ধরলাম। এবার আমাকে V1 V2 বার করতে হবে, কি করে বার করবো বলো? 1 নম্বর নোডের সাপেক্ষে ফার্স্টে কি দেখবো? 1 নম্বর নোডের KCL লিখে দেবো, KCL অ্যাপ্লাই করবো, ডাইরেক্ট আমি KCL অ্যাপ্লাই করবো অ্যাট নোড 1, অ্যাপ্লাই KCL অ্যাট নোড 1, কি লিখতে পারি বলো? ওইখানে কারেন্ট সোর্সের মান দেওয়া রয়েছে, তাহলে যদি ওইখানে I1 কারেন্ট ধরে ওইটাই তো হয়ে যাবে। অ্যাপ্লাইং KCL অ্যাট নোড 1, বলো আমাকে নোডের ইকুয়েশনটা বলো। অ্যাট নোড 1, নোড 1 এর মধ্যে কারেন্ট ঢুকছে কত বলো? কত কারেন্ট ঢুকছে নোড 1 এ? 3.1 অ্যাম্পিয়ার। 3.1 ঢুকছে ইনকামিং, কে আমি কি ধরছি? প্লাস ধরছি, সাপোজ 3.1 ঢুকছে। আর কেউ ঢুকছে কি? আমি দেখাচ্ছি না, আমি ধরো বাকিগুলোকে আমি আউটগোয়িংই দেখাবো। একটাই ঢুকলো, তাহলে বেরিয়ে যাচ্ছে কে কে? একটা কারেন্ট এদিক দিয়ে বেরোবে, আর একটা কারেন্ট V1 থেকে V2 দিকে যাবে। তাহলে যেটা আমার এই দিক থেকে বাইরে গ্রাউন্ডের দিকে চলে যাচ্ছে, এই কারেন্টটা সমান কত? আউটগোয়িংটাকে আমি ধরো মাইনাস দিয়ে লিখছি, মাইনাস। বা ধরো 3.1, যেটাকে আমি ইনকামিং ইজিক্যাল টু দ্য আউটগোয়িং, তাহলে ইনকামিং হচ্ছে অনলি 3.1, আমি ধরলাম 3.1 ইজিক্যাল টু আউটগোয়িং, তাহলে কে কে? আউটগোয়িং আমার এখান দিয়ে একটা আউটগোয়িং হবে, এই একটা আউটগোয়িং, আর মানে এই একটা আউটগোয়িং হবে এই ব্রাঞ্চটা দিয়ে। সাপোজ এটাকে আমরা ধরছি একটা কারেন্ট, তো এই কারেন্টের মান কত? V1 বাই 0 বাই V1 মাইনাস 0/2। V1 মাইনাস 0/2। আর একটা আউটগোয়িং কে হবে? এই V1 5 থেকে ওহমের। V2 দিকে, V1 থেকে V2 দিকে একটা কারেন্ট যাবে, সেটার মান কত? V1 মাইনাস V2/5। V1 মাইনাস V2/5। এটা একটা মানে হয়ে গেল আউটগোয়িং কারেন্ট। তাহলে এটাকে সাজিয়ে যদি একটু লেখো, তাহলে কত হচ্ছে? V1/2 প্লাস V1/5 মাইনাস V2/5 সমান কত? সমান হচ্ছে 3.1 অ্যাম্পিয়ার। তাহলে ইনকামিং সমান 20। আচ্ছা, এবার হয়ে গেল
এটা কত v1/2 প্লাস v1/5, মানে ওটাকে সাজিয়ে করলে কত হবে 5 প্লাস 2 মানে 7 এর 10, তাই তো 7 এর 10, 7 এর 10 v1 মাইনাস 1 এর 5 v2 সমান হচ্ছে কত 3.1। এটা 1 নম্বর সমীকরণ হয়ে গেল, এটা আমার 1 নম্বর সমীকরণ হয়ে গেল। আচ্ছা, আরেকটা সমীকরণ তো হবে, সেটা কি করে হবে? একটা সমীকরণে 2 নম্বর নোটে স্যার করতে পারি। হ্যাঁ, 2 নম্বর নোটের সমীকরণটা কি হবে বলো? আর 2 নম্বরে স্যার নোটের সমীকরণ লিখলেই হয়ে যাবে। বলো 2 নম্বর নোট থেকে আমরা কি লিখতে পারি? KCL at node 2, KCL at node 2, কি পাচ্ছি এখানে আমার? ধরো ইনকামিং কত আছে, আমি এটাকে ইনকামিং কারেন্ট ধরে নিচ্ছি, ধরো এটা আমার ইনকামিং, আর এখান দিয়ে একটা আউটগোয়িং আসবে, তো এখানে একটা আউটগোয়িং আসবে। কারেন্ট আছে -1.4, স্যার ওটাকে মাইনাস হিসেবে ধরে বসবে আর কি। মাইনাস ধরেই করো না, তুমি মাইনাস ধরেই করবে। এটা কি কারেন্ট? কারেন্টের তীর চিহ্নটা কোন দিকে সেটা দেখো, তীর চিহ্ন কোন দিকে আছে? আউটগোয়িং আউটগোয়িং। এর দিকে। আউটগোয়িং মানে তীর চিহ্ন বাইরের দিকে। তাহলে এবার আমাকে বলো আউটগোয়িং কে কে আছে এখানে? আউটগোয়িং কে কে আছে? আর ইনকামিং এ বা কে আছে? ইনকামিং কে? ইনকামিং একটাই v2 আছে। বাই হ্যাঁ ইনকামিং সমান আউটগোয়িং আমি লিখছি। হ্যাঁ, ইনকামিং কত বলো, এখানে ঢুকছে কত, কোনটা ঢুকছে? খালি এইটাই ঢুকছে। স্যার v1 মাইনাস v2 বাই 5 5 v1 মাইনাস v2/5 এটাই খালি ঢুকছে, ঠিক আছে। আর আর কেউ ঢুকছে কি? না আর স্যার, কেউ বাদ ঢুকছে না, দিকে দুটো বেরিয়ে যাচ্ছে। দুটো বেরিয়ে যাচ্ছে। আউটগোয়িং কে কে বেরিয়ে যাচ্ছে তাহলে বলো? v2 মাইনাস 0 ডিভাইডেড বাই 1 v2 মাইনাস 0 ডিভাইডেড বাই 1, এটা একটা বেরিয়ে গেল। আর কে বেরিয়ে যাচ্ছে? আর প্লাস, মাইনাস 1.4 মানে যেহেতু এটা প্লাস মাইনাস 1.4 লিখলাম, মাইনাস ঠিক আছে। 1.4। মানে বেরিয়ে যাওয়া কারেন্টটা মাইনাস, সেটা কিছু করার নেই, সেটা এখানে দেওয়া আছে -1.4, তো এটা -1.4ই লিখবো আমি, -1.4। দুটো স্যার, তাহলে কত দুটো হলো? আননোন কোয়ান্টিটি, দুটো ইকুয়েশন হ্যাঁ, তাহলে সলভ দেখো হয়ে একটা যাবে। সলভ হয়ে যাবে। একটা হচ্ছে 1/5 v1 মাইনাস 1/5 v2, ওই v2টাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে এদিকে আর একটা v2 ইজিক্যাল টু -1.4, মাইনাস অফ 1.4। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? লিখতে পারি 1/5 v1 মাইনাস, এটা হয়ে যাবে আমার 7/5 v2 ইজিক্যাল টু হয়ে গেল আমার মাইনাস অফ 1.4। এটাই হয়ে গেল তো। তাহলে এই সমীকরণ দুটোকে সমাধান করো। এর আগে একটা সমীকরণ ছিল, এটাকে যদি তুমি একটু সাজিয়ে লিখে নাও, আর এই দুটো ইকুয়েশন, দুটো সমীকরণ, মানে দুটো সমীকরণ, দুটো আননোন, সেখান থেকে আমরা v1 আর v2 এর মানটা পেয়ে যাব। তাহলে সমাধান করে দেখো কত আসছে v1 আর v2 এর মান, ঠিক আছে। স্যার বলছি 1.4টা মাইনাস হবে, হ্যাঁ, মাইনাস হবে না, এখানে মাইনাস আছে যে। মানে সমীকরণে -1.4 হবে, মানে ওই দিক থেকে এই দিক দেখতে হবে। সেটা তুমি যেরকম খুশি করতে পারো, ঠিক আছে। সমীকরণটা যে কোনো হোক সমাধান করো না তুমি। তুমি ওদিকে রেখে যদি কিন্তু করতে স্যার পারো এখানে করো। মাইনাস করাটাই এটা স্যার স্বাভাবিক, কারণ দুদিক থেকে স্যার কারেন্টটা টোটাল মানে v1 থেকে v2 পর্যন্ত কারেন্টে গিয়ে দুদিক থেকে স্যার বেরোচ্ছে। আর কারণ কারেন্টের মানটা স্যার আপার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজের দিকেই যাবে। না, সেটা কোনো মানে নেই, সেটা তো তোমার এখানেও দেখাচ্ছে, উপরের দিকে দেখাচ্ছে, লোয়ার থেকে আপারের দিকে হতেই পারে, সেটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে। কারেন্ট সোর্স যে কোনো ভাবেই থাকতে পারে। তোমাদের অত মানে ওটাকে ফিজিক্যালি ভাবার দরকারই নেই, তুমি খালি এটাকে জাস্ট যেরকম দেওয়া থাকবে, যদি তীর চিহ্ন বাইরের দিকে দেওয়া থাকে তুমি এখানে প্লাস লিখবে। এবার যদি এর ইন্ডিভিজুয়াল ভ্যালুটাই মাইনাস হয়, সেটা তো তোমার কিছু করার নেই, ঠিক আছে। এবার এই -1.4 মানে বেসিক্যালি এটা হচ্ছে উপরের দিকেই দেখানো হচ্ছে, ঠিক আছে। উপরের দিকেই যদি দেখাতো তাহলে +1.4 হয়ে যায়। সমাধান করে যাই হোক v1 আর v2 এর ভ্যালুটা বেরিয়ে যাবে, v1 এর একটা ভ্যালু বেরোবে, v2 এর একটা ভ্যালু বেরোবে। তোমরা এইভাবে এই ধরনের সমাধান করতে পারো। কি ডাউট হচ্ছে কারোর এই প্রবলেমটায়? এই করে দেখিয়ে দেওয়া হবে, দাঁড়াও দেখেই নিতে হবে v1 আর v2 এর ভ্যালু কত আছে। স্যার একটু করে দেখিয়ে দিন স্যার। আচ্ছা, 1 নম্বর সমীকরণে কি ছিল?
এক নম্বর সমীকরণের আরেকবার বলো, 7/10। এক নম্বর সমীকরণে ছিল হচ্ছে 7/10 V1। স্যার V1 এর মান 4.914 হয়েছে। 4.914, আর V2 এর মান V2 টা বার করে করছি। -1/5 V2, মনে হচ্ছে -3, মাইনাস আছে, এটা 3.1 আছে এখানে। তাহলে এটাকে দেখো, নিচে হচ্ছে তোমার 10 কমন চলে যাবে, কত হয়ে যাবে? 7V1, 7 ইন্টু V1 মাইনাস 2 ইন্টু V2 সমান হচ্ছে 3.1। তাহলে এটাকে গুণ করে দাও, কত আসে? 7V1 মাইনাস হচ্ছে 2V2 মানে হচ্ছে 3.1 ইন্টু 10 মানে হচ্ছে 31। এটা একটা ধরো 3 নম্বর সমীকরণ নাম দিয়ে দাও। আর যেটা 2 নম্বর থেকে পেয়েছিলাম ওটা কি? 1/5 V1 মাইনাস হচ্ছে 7/5 V2। ক্যালকুলেটরে ডাইরেক্ট সমাধান করা যায়, ঠিক আছে? এই ধরনের সমীকরণ ক্যালকুলেটরে ডাইরেক্ট সমাধান করা যায়। সব ক্যালকুলেটরে তো হয় না, 82 টাতে তো হয় না। যেটা হয় সেটাই ব্যবহার করো, এগুলো সমাধান করে স্যার দিয়ে কোনো পরীক্ষায় টাইম ইউজ নষ্ট। করতে দেবে তো, হ্যাঁ, মানে কেন সব দেবে না? ক্যালকুলেটরই? হ্যাঁ হ্যাঁ, 991 ES ইউজ করা যায়, ঠিক আছে? স্যার আমাদের ক্ষেত্রে কোন ক্যালকুলেটরটা ভালো হবে? 991 ES, ES প্লাস এখন এসে গেছে মনে হয়, ক্যাসিও 991 ES প্লাস। স্যার পরীক্ষার সময় কি ডাইরেক্ট তাহলে ওই সমাধান করে কি ডাইরেক্ট উত্তর বসানো যাবে না করে দেখাতে হবে স্যার আবার? না না, সমাধান করার দরকার নেই, তুমি ডাইরেক্ট অ্যান্সার লিখে দিতে পারলে লিখে দেবে, ও ঠিক আছে। ঠিক আছে? -1.4 কত আসছে? V1 মাইনাস 7V2 তোমার হচ্ছে মাইনাস কত? 7 -7। -7। এটা তোমার 4 নম্বর সমীকরণ। তাহলে দেখো, এগুলো সমাধান করে দেখো এবার। এখানে আসছে না, যাই হোক, এটা অনলাইনে স্যার হয়ে গেছে দুটোই, কত আসছে? কত উত্তর বলো, মিলেও V1 গেছে। আর V2 এর মানটা কত? V1 কত স্যার আসছে? V1 এর মান হয়েছে 4.914। এটা দেখো, এই সমাধান কি করে করতে হয় জানো তো? মানে 7 দিয়ে এটাকে গুণ করবে, দিয়ে ওটা থেকে বিয়োগ করবে, ঠিক আছে? অবনয়ন করেছি। হ্যাঁ, 7 নাম্বার মানে এটাকে 2 নাম্বার, এই 4 নাম্বার ইকুয়েশনটাকে 7 দিয়ে গুণ করবে, দিয়ে 1 নাম্বার থেকে বিয়োগ করবে। আমি এটা করেই দিয়ে একবার। 7V1 কত আছে? 7V1 মাইনাস 2V2, 2V2 মানে হচ্ছে কত? 31, মানে হচ্ছে 31। এটা হচ্ছে আমার 4 নাম্বার ইকুয়েশনটাই, এটা হচ্ছে সরি 3 নাম্বার ইকুয়েশনটা অ্যাজ ইট ইজ। আর 4 নাম্বারটাকে আমি কি করব? 7 দিয়ে গুণ করে দেবো। তাহলে 7V1 মানে হচ্ছে 7V1 মাইনাস কত? মাইনাস হচ্ছে 49V2 49V2, মাইনাস হচ্ছে 49V2 সমান কত? -49। -49, -49। এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি এই 4 নাম্বার গণিত 7, ঠিক আছে? রানা, হ্যালো এবার রানা। করো, এটা থেকে বিয়োগ করো, এটা বিয়োগ করে দাও, 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করে দাও, তাহলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা কেটে গেল, এটা কত হলো? এটা 47V2 হয়ে গেল নাকি? 47V2 সমান কত হয়ে যাচ্ছে? 49 প্লাস 31 কত? রানা কত বেড়েছে? V2টা 1.65। V2 টা 1.702। V2টা 1.702 আসছে, 3.1 হবে না? হ্যাঁ?
ওটা 10 দিয়ে গুণ করা হয়েছিল না, 3.1 তো ছিল না, ওটা 10 দিয়ে গুণ হয়ে গেছিল কোনো দিন। তাহলে ভি2টা ভি1টা কত আসছে, ভি1টা আসবে ভি ওয়ান হচ্ছে, এসেছে 4.914। মানে এই ইকুয়েশনের 2 নাম্বার, ধরো 2 নাম্বার ইকুয়েশন বা 3 নাম্বার ইকুয়েশনেই আমরা করি, 3 নাম্বার ইকুয়েশনে যদি আমরা ভি2 ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে 31 মাইনাস হচ্ছে 2 ইন্টু 1.7 ডিভাইডেড বাই 7, মানে হচ্ছে কত, 31 মাইনাস 3.4, মানে 27.6। কত আসছে এটা, 3 পয়েন্ট সামথিং আসবে তো। থ্রি পয়েন্ট নাইন ফোর। কিছু ভুল আছে সম্ভবত এখানে, যা মনে হচ্ছে ইকুয়েশন সলভ করতে গিয়ে। স্যার আমার স্যার একটু ভিডিওটা ব্যাক হচ্ছে করবেন 1.65 স্যার, এটা আমার ভিডিওটা হ্যাঁ হচ্ছে 1.65 স্যার। স্যার, একটু জ্যামবোর্ডটা আর পেজটা ব্যাক করুন। হুম স্যার যেখানে স্যার ইকুয়েশন গুলো লিখেছে এখানে যান। হুম আচ্ছা, সেকেন্ড ইকুয়েশনটাই স্যার যান। সেকেন্ড সে 1.4 এর ওইখানে কিছু এক একটা মিনিট। আছে। স্যার বলছি আমি করেছি, ভি ওয়ান ভি2 এর মানটা সমীকরণে বসিয়ে হচ্ছে, পুরো ঠিকঠাক এসছে। এসছে তোমার কত এসছে, আমার ভিডিওটা কত স্যার এসছে? ভি ওয়ান এর মান 4.914 আমার এসছে আর ভি2 এর মান 4.91 আসছে। 1.702। তোমার এসছে 1.7, আমার এসছে 1.65 স্যার। স্যার আচ্ছা হ্যাঁ বলো। স্যার ব্যাক করুন, ব্যাক করুন। হুম স্যার ওই 3 নম্বর লাইনটা দেখুন একবার, যেখানে ইকুয়েশন 2টা লিখেছেন এটা স্যার। হ্যাঁ ওই লাইনটা স্যার, স্যার -1/v2/5 -v2 সমান হ্যাঁ -6v2/5 হবে না ও সেটা? আচ্ছা আচ্ছা 6v2/5 হবে, সরি সরি, এটা তো 6 হবে। ঠিক 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 ঠিক, এটা 6 হতো তো, আমি ভুল করেছি এখানে, এটা 7 লিখে দিয়েছি, এটা হচ্ছে 6 হবে। ঠিক আছে, এটা 6 হতো, তাহলে 2 নম্বর সমীকরণে এটা 6 হতো, তাহলে এটা 6 ছিল, এটা হচ্ছে 6, এটাও হবে 6, তাহলে ওটা যদি 6 হয় তাহলে 6 7 42 হবে, এটা ঠিক ঠিক, 42 হয়ে যাবে। 42 হয়ে গেলে এটা তোমার হয়ে যাবে কত, 40। হ্যাঁ তাহলে ঠিক আসছে, তাহলে ভি2 সমান ডাইরেক্ট একদম 2ই আসছে, তাহলে 2ই আসছে। হ্যাঁ ভি2 সমান 2 আসছে, যেটা আছে এখানে, ভি2 সমান 2, আর স্যার আর ভি1টা 5 আসছে। ভি1টা 5ই আসবে, ঠিক। বাট স্যার ভি1টা আসছে, ক্যালকুলেটরে ডাইরেক্ট বসিয়ে দেখলাম ভ্যালুটা x প্লাস by প্লাস c এই অনুসারে, তা মানে x এর ভ্যালুটা আসছে -5 আর y এর ভ্যালুটা আসছে -2, মানে না মাইনাস তো আসবে না, মাইনাস কিছু ভুল আসছে তাহলে তোমার, মাইনাস কেন আসবে? স্যার ইকুয়েশনে বসাবার সময় স্যার x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এই হিসাবেই তো বসাবো, তাই না স্যার? প্লাস না না না, ওখানে তোমার কাছে কি ক্যালকুলেটর আছে সেটা দেখতে হবে, তোমার কাছে কি আছে বলো। স্যার নষ্ট স্যার 991 ES প্লাসটা। 991 ES প্লাস তো, হ্যাঁ আমার কাছে এই মুহূর্তে এটা নেই আর কি, আমি এখানে আনিনি। তো ওখানে কিন্তু তোমার ডাইরেক্ট মানে ওইদিকে লেখা যায় ax প্লাস by ইজিক্যাল টু c, এই ফর্মেই লেখা যায় ওটাকে, ax প্লাস by ইজিক্যাল টু c এই ফর্মে লেখা যায়। ও ইকুয়াল টু সি এটা। হ্যাঁ ইকুয়ালস টু c, মানে ওই ফর্মে লেখার তো জায়গা ছিল ওখানটা, আমার যেটা 991 ES আছে প্লাসটা নেই, ওখানে এরকম ইকুয়াল টু c এইরকম ফর্মেটেই লেখা যায়। 7v1 v2 সমান এটা, যে v1টা কত আসছে, v1টা v1 মাইনাস ভি1টা 5 আসছে। v1 মাইনাস, আচ্ছা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি v1 মাইনাস 6 v2 ইজিক্যাল টু -7, মানে -7 প্লাস 6 v2,
মানে +12, ঠিক মানে এটা +5ই আসবে, মানে হ্যাঁ স্যার, V1 প্লাস সমান হচ্ছে ফাইভ, 5, V1 সমান প্লাস হচ্ছে ফাইভ 5 আর ভি টু ভোল্ট আর সমান প্লাস। V2 সমান হচ্ছে 2 ভোল্ট। ইকুয়েশন ওখানে কিন্তু এরকম করার জায়গা আছে বুঝলে, 991ES যেটা ওখানে হ্যাঁ কিন্তু হ্যাঁ স্যার, এটা আমারই ভুল স্যার, ax প্লাস by ইকুয়াল টু c আছে স্যার। ইকুয়াল টু সি আছে, হ্যাঁ তুমি ওখানে হ্যাঁ বসিয়ে দেখো। ঠিক আছে, তো এগুলো আর এত করার দরকার নেই, ঠিক আছে, এগুলো ম্যাটার করে না, তোমার মেন ম্যাটার হচ্ছে ইকুয়েশন গুলোকে লেখা এবং তারপরে তুমি সমাধানটা ক্যালকুলেটরে ডাইরেক্ট করে দিতে পারো। ঠিক আছে, ইকুয়েশন গুলো ঠিকঠাক লিখতে হবে অবশ্য, এখানে যেরকম এটা ভুল হয়ে গিয়েছিল, এটা 6/5 V2 হবে। ঠিক আছে, বোঝা গেল তো নোড ইকুয়েশন কিভাবে লিখতে হয়, নোড হ্যাঁ ইকুয়েশন, স্যার। নোড অ্যানালিসিস করতে গেলে নোড ইকুয়েশন গুলো লিখতে জানতে হবে। ঠিক আছে, স্যার বাকি নোড, প্রবলেম গুলো স্যার স্যার আপডেট করে দেবেন, এগুলো আমরা প্র্যাকটিস করবো স্যার। ঠিক আছে, এগুলো দিয়ে দেওয়া হবে, এগুলো প্র্যাকটিস করে দেখবে। হুম, ঠিক আছে, আজকে কোনো ডাউট আছে কারো? স্যার ভিডিওটা কি 2 আসছে? V2টা 2 আসবে। ঠিক আছে। স্যার ডিসেম্বরে কি কলেজ খুলবে? ডিসেম্বরে এখন তো ফার্স্ট ইয়ারের অনলাইন ক্লাসের ব্যাপারে বলা হলো,